Alrighty, kids. Does anybody know what time it is? It's time for the Pullman Podcast, sir. PullUpBite.com podcast. Grab onto your seats because we're going flying. ভাষা শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি এবারের পোলাপান পডকাস্ট। আমি শিয়াও এবং আমি মায়াপান। সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। গত পর্বের পর থেকে তো আমাদের বেশ কিছু অ্যালবাম বের হলো। তো এত অ্যালবাম বের হয়েছে যে আমরা নতুন একটা টিম রিক্রুট করছি। আচ্ছা, ওরা ভাবে যে ওদের নাম হলো ড্যাশিং টিম, কিন্তু অ্যাকচুয়ালি ওরা হলো আমাদের টুনি টুনি টিম। কি করবা, মানে টোনাটা তো বাদ পড়ে গিয়েছে যেহেতু মায়া আপু আর ব্লুসন মিলে করছে দুইটা টুনি একসাথে। আচ্ছা আচ্ছা, সো চলেন আমরা টুনি টুনি টিমে। তো নাই, শিয়াল আছে তো, কিন্তু শিয়াল ওদের সাথেও তো নাই। আচ্ছা, তো লেটস হিয়ার ফ্রম টুনি টুনি টিম। হ্যালো পোলাপাইন, আমি ব্লুসন আর আমি মায়া। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এখন থেকে টাটকা টাটকা অ্যালবামের গরম গরম খবর নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। যদিও আমাদের টিমের এখনো কোনো নাম ঠিক হয় নাই, কিন্তু আপনারা শুনতে শুনতে আমাদের টিমের আকিকা হয়ে যাবে ইনশাআল্লাহ। Till then, we are known as the Dash Team. নাকি ড্যাশিং টিম? Oh, we are always dashing. তো এইবার 21শে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে 1 ডজন অ্যালবাম বের হয়েছে। সেই 1 ডজন অ্যালবাম থেকে একখানি অ্যালবাম নিয়ে আমরা আজকে আড্ডা দিব। প্রথমেই শুরু করছি স্বপ্নচূড়া 3 দিয়ে। তো মায়াবী, তোমার কোনটা ভালো লেগেছে? আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যাত্রীর গান, জন মেসি। মানে এত ফিল গুড একটা গান, মানে শুনলেই মনটা ভালো হয়ে যায়। আর তারপরে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রতিদিন মহাকালের গানটা, ওইটাও লিরিক্সটা স্পেশালি, প্লাস মেয়েটার ভোকালটা খুব ভালো লাগছে আমার, আর প্লাস মিউজিক অ্যারেঞ্জমেন্ট, ফিউশন মিউজিকটা, তবলা আমার খুবই ভালো লাগছে। আমার এই গানটা খুব ভালো লেগেছে ডেফিনেটলি। তার সাথে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে শ্বেত কাব্য। আমার এনিগমা খুবই পছন্দের একটা ব্যান্ড এবং ওরা অনেকটা এনিগমা টাইপের ভয়েস দিতে দিয়েছে। সো দেয়ার ইজ এ নিউ এজ টোন। আমার এটা খুবই ভালো লেগেছে। এবং তারপরে ভালো লেগেছে হচ্ছে প্রতীক্ষা বাই মন্ত্রের প্রতীক্ষা। হ্যাঁ, ওইটাও আমার ভালো লাগছে। আর শ্বেত কাব্যটাও মানে ডিফারেন্ট টাইপের লাগছে আমার কাছে। হ্যাঁ, দুটোই বেশ সুন্দর আছে। তারপর উই হ্যাভ টু মেনশন পূর্ব পশ্চিম। ও ইয়া, রাইট, ইনস্ট্রুমেন্টাল যে এত ভালো হয়, শোনা যায় যে পুরোটা। আমি ইউজুয়ালি ইনস্ট্রুমেন্টালের ফ্যান না, বাট ওইটা আমি শুনছি। হ্যাঁ, এটা পুরাপুরি মানে যে কোনো পপ অ্যালবাম অথবা তুমি যাই বলো না কেন, একটা পুরা অন্য থাকে। কারণ সবাই ফিউশন করার চেষ্টা করছে এখন, ইজ এ নিউ থিং নাও। কিন্তু পূর্ব পশ্চিম যেগুলো আমাদের ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট, যেমন বাঁশি, গিটার, এগুলো নিয়ে একটা নতুন মিউজিক দিচ্ছে এবং আমার খুবই ভালো লেগেছে মিউজিক্যালটা। আরেকটা হচ্ছে যে তাল ছিঁড়ে গেছে, অরণ্যের গানটা বলতেই হবে। আমি স্বপ্নচূড়া সত্যি কথা শুনতে গিয়ে প্রথমে এই গানটা শুনেছি, কারণ টাইটেলটাই আমার চোখে ধরেছে প্রথমে। কেন, তুমি কি ওই টাইটেলটার সাথে নিজেকে রিলেট করতে পারছো? পডকাস্টে তোমার সাথে আছি, দ্যাটস ইট, এক্সপ্লেন ইট নাও। তাল ছিঁড়ে গেছে। We have to compliment each other, you know. তারপরে আসছে মন্ত্র প্রতীক্ষা গানটা। খুবই সফট একটা গান, ভ্যালেন্টাইন্স ডের জন্য খুবই সুন্দর গানটা। আমার অ্যালবামের মধ্যে এই গানটা সবচেয়ে ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে মায়াপি? আমার কাছে লাগছে মোটামুটি ভালো লাগছে, মানে খুব যে তেমন একটা না। তাহলে তোমার কাছে খুব যে তেমন একটা কোনটা লাগলো? যাত্রী আর মহাকালের কথা তো আগেই বলছি, আর এখন যেটা বলবো সেটা হচ্ছে পূর্ব পশ্চিম। মানে এত ভালো ইনস্ট্রুমেন্টালটা যে এত ভালো হয় শুনতে। আমি তো জানতাম তোমার ইনস্ট্রুমেন্টও পছন্দ না খুব একটা। হ্যাঁ, কিন্তু মানে ওদেরটা আমার খুব ভালো লাগছে। আর আমার এই গানটাতে স্পেসিফিক্যালি যেটা ভালো লেগেছে যে ওরা নতুন যেগুলো কিবোর্ড বা ইলেকট্রিক্যাল গিটার এগুলো ইউজ না করে বরং বাঁশি, সিতারা, এই টাইপের ইনস্ট্রুমেন্ট গুলাকে, আমাদের ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট গুলাকে তুলে ধরেছে। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর যে দুইটা গানের কথা না বললেই না, সেটা হচ্ছে ব্ল্যাকের এই কারণেই আর শিরোনামহীনের ট্রেন গান দুইটা আমার কাছে অ্যাকচুয়ালি তেমন ভালো লাগে না। আমার কাছে লাগছে কি ওদের টিপিক্যাল গানগুলোর মধ্যে, মানে কোনো নতুনত্ব নাই, কোনো ভেরিয়েশন নাই। ওরা এমন একটা স্টেজে চলে গেছে যে
ওদের নিজেদের ট্রেডমার্কটা বজায় রাখতে চায়, বাট আমরা ওদের কাছ থেকে সুন্দর সুন্দর গানটা এত অভ্যস্ত হয়ে গেছি যে ওদের ট্রেডমার্কের সাথে আমরা আরো নতুন কিছু চাই। এক্স্যাক্টলি। তো ওভারঅল তোমার কেমন লাগলো? ওভারঅল অ্যালবামটা খুবই ভালো হয়েছে, শোনার মতো একটা অ্যালবাম, কালেকশনে রাখার মতো একটা অ্যালবাম। তো ওভারঅল আমাদের মনে হয়েছে স্বপ্নচূড়া 3 একটা বেস্ট সাকসেসফুল স্বপ্নচূড়া সিকুয়েল, এবং আমরা ডেফিনেটলি অনেক এনজয় করেছি, এন্ড আই ভেরি মাচ লুক ফরওয়ার্ড টু স্বপ্নচূড়া নেক্সট টাইম। তো আমাদের নেক্সট অ্যালবাম লালনের বিপরীত। কোনটা ভালো লাগছে তোমার সবচেয়ে বেশি? আমার প্রথমের ট্র্যাকটা এ কেমন দিন, খুবই সুন্দর ট্র্যাক। পুরোটা অ্যালবামটাই মানে কিছু লালনের গান রাখছে, কিছু নিজেদের লাগছে, কিন্তু সবগুলো গানই মোটামুটি একটু লালনের ধাঁচ আছে, এখানে কিসে একটা ভাব আছে। মানে আর তোমার অ্যালবামে সবচেয়ে কোন জিনিসটা তোমাকে স্ট্রাইক করেছে? অ্যালবামের গানগুলো তো ভালোই করছে, ওরা কম্পোজিশনও ভালো হয়েছে, কিন্তু সবচেয়ে যেটা মানে বেশি আমার নজর কাটছে সেটা হচ্ছে, বাকি গান কাটছে বলতে হবে, সেটা হচ্ছে ভোকালটা। সুমির গলা? হ্যাঁ, সুমির ভয়েস এত পাওয়ারফুল একটা ভয়েস। অ্যাকচুয়ালি সুমি কিন্তু 2003-এ বেনসন এন্ড হেজেস এর স্টার সার্চে টপ ভোকালিস্ট হয়েছিল। তো অনেকদিন পর আমাদের গানের জগতে একটা সিঙ্গেল ভয়েস। আর এ কেমন দিনের পরে আমার যেটা ভালো লেগেছে গুরুর চরণ, ওদের নিজেদের কম্পোজিশন, কিন্তু তুমি যদি না জানো যে কোনটা লালন না, তুমি বলতে পারবে না যে এটা সামথিং ডিফারেন্ট। আর তারপরে তোমার কোনটা ভালো লাগলো? আমার বাকি সবগুলো গান মোটামুটি ভালো লাগছে। আমার আরেকটা যেটা ভালো লাগছে সেটা হচ্ছে অপার হয়ে, মানে এটা তো অনেকেই কাভার করছে, অনেক রকম অনেক ভার্সন আছে গানটার। আমি পার্সোনালি এখনো বাংলার ভার্সনটা বেশি পছন্দ। একদম, আমি যখন এই অ্যালবামটা শুনেছি আমার প্রথমেই অপার হয়ে শুনে বাংলার আনুষার কথা মনে হচ্ছে। আনুষের যেরকম স্ট্রং ভোকাল, এখানে মানে আরেকটা স্ট্রং ভোকাল পাচ্ছি আমরা লালনে। আর বাকি গানগুলো সবগুলোই বেশ ভালো। তো আরেকটা হচ্ছে জাত গেল, লালনের গান, সেটা এটা মানে যে কেউ গাইলেই আমার ভালো লাগে এই গানটা। তাহলে তো তোমার জাতিস্বরের গাওয়াটাও বেশ ভালো লেগেছে নিশ্চয়ই? অবশ্যই। অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমার কাছে জাতিস্বরের ভার্সনটা বেশি ভালো লাগছে। লালনেরটা খুব ইন্টেন্স এন্ড ফাস্ট, মানে স্টেজে গাওয়ার জন্য বা লাইভ শোর জন্য খুবই ভালো হবে, কিন্তু জাতিস্বরেরটা খুব মেলো, ঠান্ডা, মানে নিজে নিজে বসে এনজয় করার মতো একটা গান। আর ওদের অ্যালবামটা প্রত্যেকটা গান ইউনিক, একটা গান আরেকটা গান থেকে, লালন যে আরো দুটো আছে সেগুলো বাদ দিয়ে প্রতিটা গান পুরোপুরি আলাদা। সেটার কথা বলতে যে মেঘের দিনে গানটা, যেটা 16 মিনিট লম্বা, কিন্তু গান না, এটাকে ইনস্ট্রুমেন্টাল না, মিউজিক ট্র্যাক, বাট 16 মিনিট লং। বলতে হবে যে মানে ওরা সাহস দেখাচ্ছে যে মানে স্পেশালি কোনো নতুন ব্যান্ড তো কখনো এরকম এত লম্বা একটা ইনস্ট্রুমেন্টাল একেবারে। দিবে না। আমি কিন্তু ভেবেছি যে এইটাতে ওদের কোনো ব্লুপার বা এই টাইপের কিছু একটা হবে, কিন্তু অবশ্যই যে 16 মিনিটের মতো এত লম্বা একটা আনএক্সপেক্টেড ইনস্ট্রুমেন্টাল হলেও এটা শোনার মতো। হ্যাঁ, আমিও বলবো যে এটা মানে ওয়ার্থ ইট। হ্যাঁ, গানটার মধ্যে তুমি পুরা মানে প্রতিটা মুডের এলিভেশনে যাবা। আর ওদের যেটা টাইটেল সং জাতিস্বর, ওইটাও কিন্তু অনেক লম্বা, 9 মিনিট। 9 মিনিট লম্বা হলেও গানটা অসাধারণ। হ্যাঁ, এটা তো ঠিক, কিন্তু মানে এই কথাটাই বলতেছি যে ওরা নতুন হইলেও মানে সাহস দেখে যে একটা ইনস্ট্রুমেন্ট 16 মিনিটের সাম সেকেন্ড লং, তারপর একটা গান পুরো 9 মিনিট লম্বা। আমি বোধহয় একটু পার্শাল টুয়ার্ডস দ্যাম, বিকজ এই বছরে যে প্রথম যতগুলো অ্যালবাম বাইর হয়েছিল না, আমার সব ফার্স্টে যে অ্যালবামটা ভালো লাগছে সেটা জাতিস্বরের অ্যালবাম। আর ওরা যা করছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গান কাভার করছে, যেমন লালনের 3টা গান কাভার করছে, সুতুল পাতার একটা গান, আবার ওদের নিজস্ব গানও ছিল, যেমন স্বপ্ন, সুন্দর মেলোডি আছে গানটাতে। হ্যাঁ, স্বপ্ন গানটা খুব ভালো একটা ফিল গুড একটা গান। So overall it was even যদি ওরা এক্সপেরিমেন্ট হিসেবে এটা করে থাকে, this album was a total success and ওদের অনেক পোটেনশিয়াল আছে। and আমি মানে নেক্সট ইয়ার যেগুলো অ্যালবাম আছে ওদের, I'm expecting very high of them. আমারও একই কথা। আর আজকে আমাদের লাস্টের যে অ্যালবামটা আমরা মেনশন করবো সেটা হচ্ছে পথের পাঁচ। এটা একটা রিমিক্স অ্যালবাম, বাট এখানে একটা বাট আছে। Okay. সেটা হলো যে রিমিক্স অ্যালবাম বলতে আমরা যেরকম বুঝি যে ধুম ধারাক্কা র্যাপ মিউজিক, ওই যে বাহার ডিজেইং এর মতো।
এটা কিন্তু এরকম না, ওইটা ওরা করছে কি অরিজিনাল গানটাই রাখছে, দেখি জাস্ট একটু মিউজিক নতুন করে এলেন। ইয়া, এন্ড তুমি গান অ্যালবামটা কিন্তু প্রথম ট্র্যাকে এটা বুঝতে পারবা, কারণ আই খুকু আয় এটা একটা ক্লাসিক বাংলা সং। এন্ড এই গানটাতে স্পেশালি বাবাটা যেভাবে গলা দিয়েছে, আমার মনে নেই যে বাবাটা শুধু গান গাচ্ছিল, আমার মনে হচ্ছে পুরো অন্তর থেকে বাবাটা তার মেয়েকে বলছে। বলতে হবে যে ওরা একটা ভালো কাজ করছে, যে গানগুলো সুন্দর করে আবার নতুন করে প্রেজেন্ট করছে, গানের অরিজিনালিটিটাকে ধরে রেখে নতুনত্ব দিয়েছে। তো আমি বলবো যে সবাই যেন অ্যালবামটা ট্রাই করেন, একবার শুনেন। তো আজকের মতো আমরা এখানেই রিভিউ পজ করছি। নেক্সট এপিসোডে বাই দ্য টাইম আমরা ইনশাল্লাহ আমাদের নতুন পডকাস্ট টিমে আকিকা দিয়ে নাম সহ আবার হাজির হব। টিল দেন, খোদা হাফেজ। খোদা হাফেজ। আমাদের টুনি টিম তো খালি অ্যালবাম কভার করবো, এছাড়া তো আমাদের আরো বেশ কিছু অ্যালবাম আছে, কিন্তু এর আগে চলো আমরা হায়দার ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ, হায়দার হোসেন তো এই সময়ের খুবই জনপ্রিয় একজন শিল্পী। আপনারা সবাই জানেন যে 2005 সালে উনি ফাইসে গেছি অ্যালবামটা বের করেন, কিন্তু গত বছর উনি ডাইম স্পটে এসেছেন। তো চলুন আমরা ওনার মুখ থেকে ওনার কথা শুনি। গণতন্ত্র দিল অধিকার। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখেন। কোনো কিছু বলার আগে, আপনার তো নতুন একটা ভিডিও বের হয়েছে, এর আগে তো আপনার অ্যালবাম একটা আছে এবং আমরা শুনলাম আপনার নতুন অ্যালবামের কাজ চলতেছে। আপনার গণতন্ত্র গানটা নিয়ে, ওই গানের ব্যাপারে আপনার কি বলার আছে, কেন লিখলেন এবং মানে কতটুকু ইনফ্লুয়েন্সড মানে কারেন্ট সিচুয়েশন বাংলাদেশে? গণতন্ত্র গানটা লেখা হয়েছে মেনলি আমি ফোকাস করেছি সাধারণ জনতা, গানের মুখ এবং প্রথম অন্তরা সাধারণ জনগণ কি। এখানে বারবার আমি বোঝাতে চেয়েছি যে গণতন্ত্র সচেতন জনতার জন্য, যে কোনো মানুষের জন্য কিন্তু গণতন্ত্র না। যে জাতি এখনো 10 টাকা দিলে ভোট বিক্রি করে বা একটা লুঙ্গির বিনিময়ে ভোট দিয়ে দেয়, সেখানে গণতন্ত্র স্ট্যাবলিশ করা খুব কঠিন হয়ে যায়। যাদের ওদেরকে বোঝানো যে গণতন্ত্র ক্ষণিকের প্রাপ্তির জন্য এভাবে বিক্রি করা ঠিক হবে না, কারণ যে সরকারই আসুক আমরা কিন্তু নিজেরাই নির্বাচিত করে নিয়ে আসি, যার জন্য 50% গানের 75% গান কিন্তু আমরা এদিকে নিয়েই করি। জনগণকে সচেতন করতে হবে হোয়াট ইজ গণতন্ত্র। এত এখানে আর সেকেন্ড প্যারাতে আমি যেটা হলো প্রতিপক্ষের কাজ, অলওয়েজ সাউন্ডস অপোজিট পার্টি। আসলে ব্যাপারটা কিন্তু অপোজিট না। বিরোধী দল যখন আপনার মতো করে পার্লামেন্টে বসে, ইজ এ পার্ট অফ আ গভর্নমেন্ট। আমাদের এখানে বিরোধী দল মনে করে মানে যে কোনো জিনিস করবে সব বিরোধিতা করতে হবে, আর সরকার যাই করবে বিরোধিতা করতে হবে, ইটস রং কাজ করতে হবে। সরকারি দল মনে করে যে আমরা একবার যখন ক্ষমতায় এসেছি যে কোনো ভাবে দ্বিতীয়বার আসতাম, একটা রং কাজ করতে হবে, এইটা বোঝানো করতে হবে। ভাইয়া, আপনার গানে তো লাইক সবসময় এই ধরনের স্ট্রং মেসেজ থাকে, যেটা মানে আমাদের মিউজিক সিনে অনেক দিন ধরেই অ্যাবসেন্ট। দেশের মানুষের কথা, বর্তমান রাজনীতি, সমাজ ব্যবস্থার কথা। সো যে আপনি যে লিরিক্স লিখেন, কিভাবে লিখেন এবং কতদিন লাগে, সেই প্রসঙ্গে কিছু বলেন। আচ্ছা, এখন প্রথমে বলি গান লিখছি কেন, তাই না? জি, মানুষ কিন্তু আমাদের দেশে সত্য কথা বলতে বড় ভয় পায়, কেন জানি বলতে চায় না। আসলে তার খুব একটা অসুবিধা হয় না, যদি কে বলবে এটা নিয়ে এলো কথা। মিউজিক বা গান একটা স্ট্রং মিডিয়া, ভেরি স্ট্রং মিডিয়া, যেটা মানুষের হার্ট পর্যন্ত যাওয়া খুব সহজ, খুব ইজিলি যাওয়া যায়। বক্তৃতা দিয়ে যতটুকু যাওয়া না যায়, তার চেয়ে বেশি যাওয়া যায় গান। সুতরাং এইটাকে আমি মাধ্যম হিসাবে নিয়েছি। এট দ্য সেম টাইম আমি যদি মানুষকে কিছুটা সচেতন করতে পারি, এটা হচ্ছে আমার কাজ। এখন গান লেখার ব্যাপারটা আসলে আমার নিজের উপরে। আমি কখনো বলতে পারি না যে আমি এই সম্পর্কে গান লিখি, সম্ভব হয় না। এটা আমরা মনে করি একটা জিনিস আমি দেখেছি, দেখার পরে আল্লাহ পাক যদি লিখায় তাহলে লিখা হবে, নাইলে আমার লিখা হবে, এরকম আছে। তো ভাইয়া, যে অনেকে যে বলে না যে ভাব আসে, তো আপনার ক্ষেত্রেও কি এই জিনিসটা প্রযোজ্য যে ভাব আসতে হয় যে কোনো কিছু লেখার জন্য? আমি বুঝি না, আমি আসলে আমি তার লেখক না, ভাবের ব্যাপারটা আমি বুঝি না। কারণ একটা জিনিস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, একটা গান লিখবো, ঠিক আছে, এই গান সম্বন্ধে স্টাডি করতে হবে। যেরকম গণতন্ত্র গান লিখতে গিয়ে আমাকে পড়তে হয়েছে গণতন্ত্র, আমাকে পড়তে হয়েছে কমিউনিস্ট পার্টির ইশতেহার, মানে বিরোধী, মানে গণতন্ত্র যারা বিরোধিতা করতো তারা কি লিখেছে, এইটা পড়ে এত কিছু পড়ে একটা গান লেখা যায়। তারপর মনে করো আমি কিছুদিন আগে একটা গান লিখেছি মানবাধিকারের উপরে, যেটা এখন আমি রেকর্ডিং করবো। টাইটেল কি? মানবাধিকার আমি টাইটেল সেট করি নাই এখন। আচ্ছা, আমি তো লিখেছি একটা মানবাধিকারের উপরে গান করেছি। মানুষের এখন এই মৌলিক অধিকার কি, মানবাধিকার জিনিসটা কি, এগুলো পড়তে হয় না। পড়ার পরে এক সপ্তাহ পড়ার পরে হয়তো আমি একটা গান দিতে একটা লাইন লিখতে পারি, এরকম করে গান লিখতে হয়। ভাবটা বাসে না,
আমরা সেদিন কিছুদিন আগে শুনছিলাম যে আপনার আরেকটা গান মানে বের হচ্ছে কিংবা হবে কিংবা শুরু হয়েছে, হরতালের গানটা টাইটেল। তো এই গানটায় আপনি কি ধরনের মেসেজ দিয়েছেন? এই গানটা আমি অনেক আগেই করেছি। এই গানটা অ্যাকচুয়ালি লিখেছি আজ থেকে প্রায় 1.5 বছর আগে বা 1 বছর আগে আচ্ছা, হবে। কিন্তু এটা রেকর্ড করে দিয়েছিলাম চ্যানেল ওয়ানে। চ্যানেল ওয়ান এটাকে কেন জানি ভিডিও করে আর প্রচার করেনি, যেটা আমি সিডি আকারে এখনো বের করি, হয়তো নেক্সট ভিডিওতে পাওয়া যাবে। এই গানটা হলো এরকম, আমি হরতালের বিরোধী থাকি। আলটিমেটলি এটা কিন্তু আমাদের সাধারণ জনসাধারণ কিন্তু জি ওইটাই। অ্যাবসলিউটলি। কিন্তু ওরা বলছে আমাদের এখানে একটা ব্যাপার আছে, আমরা বলি যে বৃহত্তর স্বার্থে। বৃহত্তর স্বার্থ তো কার, আমার না ওনার, এটা আমি বুঝতে একটু আমার অসুবিধা হয়। দেখা যায় বৃহত্তর স্বার্থে ওনাদের আর আমাদেরকে মরতে হয়। এটার বিরোধিতা আমি করি যে আসলে এটার কোনো অন্য একটা উপায় খোঁজা উচিত। যে কোনো আন্দোলন যদি আমাদেরকেই অসুবিধায় পড়ে যাই আমরা, তাহলে তো এরকম আন্দোলন তো লাভ হবে না। কারণ আমরা প্রায় রাস্তায় পোস্টার দেখি, নির্ভীক সৈনিক রাজপথ ছাড়ে নাই। এই নির্ভীক সৈনিকের কারা রে বাবা? রাজপথে তো আমি থাকি, রাজপথে তো কোনো বিরোধী দলের নেতা থাকে নাকি? জি জি। আচ্ছা ভাই, আমরা এরকম সিরিয়াস কথা থেকে আমি একটু কথাটা ঘুরাই দেই, কারণ আমাদের সবার মনে প্রশ্ন হলো যে ফাইসে গেছি কেন? Why the name? এই নামটা আমার দেয়া না, হ্যাঁ এই নামটা আমার দেয়া না। আমার গানের আমার দিদির নাম পাইতে কিছু হওয়া উচিত না, মনে কিছু। কিন্তু এখানে আমাদের বাংলাদেশের ব্যাপার আছে, আপনি যখন নতুন সিডি করতে যাবেন তখন ওনাদের অনেক মাতব্বরি আমাদেরকে সহ্য করতে। জি ওটা তো বলতেন, এই মাতব্বরি আমি সহ্য করি। কিন্তু আপনার তো একটা গানও আছে ফাইসে গেছি। হ্যাঁ, ঢাকাইয়া এটা। হ্যাঁ, দ্যাটস মাই ল্যাঙ্গুয়েজ, দ্যাটস মাই, আমি তো বেসিক্যালি ঢাকাই। এটা আমার 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 মাতৃভাষা, আমি এভাবেই কথা বলি। তো আমাদের ওটার মধ্যে কিন্তু মেসেজ আছে। জি ওইটাই আমাদের কোয়েশ্চেন হলো ওইটাই, মানে অনেকেই বলছে যে আপনি বলছেন ফাইসে গেছি মাইঙ্গার চিপায়, মানে এই জিনিসটা কেন? ওটার মধ্যে গানটার মধ্যে তো আছে যে মানে বিয়ের পরে যে একজন লোক স্ট্রাগল করছে, আছে যে বিয়া কি যেন বউ পোষার মুরদ নাই তো বিয়া করছস কেলায়, লাইক তারপরে এই আসলে ব্যাপারটা আমি বলছি আপনাকে যে ফাইসে গেছি মাইঙ্গার চিপা ঢাকাইয়া ওয়ার্ড, ঠিক আছে? জি। ঢাকায় আপনারা যদি সিলেটি গান শুনতে পারেন, আপনারা যদি চট্টগ্রামের গান শুনতে পারেন, তাহলে আমার ঢাকাইয়া গান আমরা গাইবো না কেন? হ্যাঁ, না ভাইয়া সেটা নিয়ে কিছু না, আমরা খুবই এনজয় করেছি। আরেকটা ব্যাপার হলো এখানে মেসেজ যেটা বলছি আমি, এখানে মেসেজ আছে, একটা মেসেজ আছে যেটা মানে বিকজ ঢাকাইয়া সাউন্ড সো ফানি যে মানুষের থেকে ফান যাবে নিয়ে, তাই না? জি। বিকজ আমাদের ভাষাটা একটু ফান টাইপের ভাষা, আমরা কথা বললেই মানুষ অনেক বেশি ফান করি। আর অ্যাকচুয়ালি ঢাকাইয়া জাতির সম্বন্ধে কিন্তু আমাদের বাংলাদেশের ধারণা খুব কম। ঢাকাইয়ারা ওকে যায়ও না কোথাও, ওভাবে বলেও না। আসলে ঢাকাইয়ারা কি করে এইটা কিন্তু আমরা বাংলাদেশের অনেক মানুষই জানি না। আমরা স্মল কমিউনিটি এবং আমরা কিন্তু সবসময়, এবং কি আমরা মৃত্যুর আগেও ফান করি। ঢাকাইয়ারা কেমন ফান করে আপনি দেখেন, 25শে মার্চে যখন সমস্ত নয়াবাজারটা ওদের পুড়িয়ে ফেললো, ঠিক আছে? ঢাকার বাইরের লোক যারা ছিল তারা সবকিছু রাত্রি পালিয়ে গেল। তখন একজন ঢাকাইয়া বয়স্ক লোক সকালবেলা উনি হেঁটে বলছেন, ওনার ভাষায় উনি বলছেন, কে কইছিল তোকে আঙ্গুল মারতে? আঙ্গুল মাইরা তো যাইবার লাগছে, হ্যাঁ আমরা কই যাবো? কথাটা বলেছে তো আর্মিদের আঙ্গুল কইরা গেছো গা, আমরা তো ঢাকায়, আমরা তো গ্রাম নাইকা, আমরা কই যাবো? এরা ফান করে, মানে এত সিরিয়াস সময় কি তারা ফান করে। আর ভাইয়া যে আপনি বলছিলেন যে আমরা মানে ঢাকাইয়া এই কালচারটা সম্পর্কে আমরা খুবই কম জানি, আসলেই সত্যি। সেদিন আমার এক ফ্রেন্ড বলছিল যে লাস্ট মান্থ আপনাদের এলাকায় পৌষ মাসের শেষ দিনে আপনারা মানে ঘুড়ি ওড়ান, মানে অনুষ্ঠান করেন, খুব মজা করেন। 13 তেজি, হ্যাঁ ওটা 13 তেজি, মানে সাফার মাসের 13 তারিখ। আচ্ছা আচ্ছা, তো ওখানে মানে আপনি কি ঘুড়ি ওড়ান নাকি ছাদে উঠে সবার সাথে? আমরা একটু রেস্ট্রিকশনের মধ্যে ছিলাম, কারণ কি আমাদেরকে আব্বারা মনে করতো আমরা যে বাসায় থাকতাম, আমরা বাচ্চাদের একসঙ্গে থাকতাম এবং চতুর্দিকে বাউন্ডারি ওয়াল ছিল এবং আমাদের বাউন্ডারি ওয়ালের বাইরে যাওয়া নাকি, এবং আমাদেরকে অনেক কিছু করতে দেওয়া হয়নি। আচ্ছা, কিন্তু ধরেন কি আপনারা কি ছাদে উঠে করা হতো যেমন আমরা করছি ছোটবেলায়? না আমার ওটা নিষেধ ছিল, আমার নিষেধ ছিল, কারণ আমরা আব্বারা হয়তো মনে করতো এগুলি করলে আমরা লেখাপড়া করবো। ওটা আমাদেরও কিছুটা ছিল, ওই আমরা 1 ঘন্টা পেতাম মাগরিবের আগে, তারপর শেষ, মাগরিবের পর পড়াশোনা না, সব বাসে ফিরতাম, সব বাসে। আমরা এটা করতেই পারি, আমি ঘুরি উড়ে জানি না কি, এত টাফ না। ভাইয়া তো আপনার এই একটু মিউজিক ব্যাকগ্রাউন্ডটা বলে, একটু পিছন দিকে যান। আমরা শুনেছি আপনার ফ্যামিলি খুবই সঙ্গীত প্রিয়,
সঙ্গীত প্রিয় ঠিক না, আসলে আমাদের ফ্যামিলি সব মিউজিশিয়ান। Oh, that's even better. মনে করে মানে আমার আব্বা সেতার প্লেয়ার, আমার চাচারা বাঁশি কেউ বাঁশি বাজাতে, কেউ সেতার বাজাতে, কেউ হারমোনিয়াম বাজাতে, কেউ গান করতো, আমার দাদারা গান করতো, দাদিরা গান করতো, দাদির বোনরা গান করতো। লম্বা লম্বা তো লম্বা আমাদের মিউজিক ব্যাকগ্রাউন্ড কতদিন ধরে আমরা জানি, তবে আমার একটা রেস্ট্রিকশন ছিল, যে রেস্ট্রিকশন আই এম দ্য অড ম্যান আউট। আমাদের রেস্ট্রিকশন ছিল যে আমাদের ঘরের বাইরে গান করেন। আচ্ছা, কোন কারণে ছিল দে নো ইট ভেরি ওয়েল, আমি জানি না, তবে আমি এই প্রথম বের হলাম উইথ ডিউ পারমিশন। আপনি তো অন্য ব্যান্ডের সাথেও করছেন আগে, রাইট? আপনার সোলো ক্যারিয়ার আগে আজম খানের সাথে করেছেন। হ্যাঁ, আমি আগে কোনো বায়োটা উইনিং এর ফাউন্ডার মেম্বার চাই। ছিলাম। আমি উইথ পারমিশন, ডিউ পারমিশন, আমার দাদাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি করি। এখন দিনকাল চেঞ্জ হয়ে গেছে, এখন তুমি করতে পারো। তো খুবই ভালো। তো এখন কেমন লাগে আপনার রেস্ট্রিকশন থেকে মানে পারমিশন নিয়ে বের হওয়ার পর? না, এটা আসলে আমরা ফিল করতে না করে গান বাজনা এমন একটা জিনিস, আপনার স্পেশালি ফেমটা আমি ফিল করতে চাই না। জি, এই ফেম যে জিনিসটা আছে না, এটা বড় ডেঞ্জারাস। তা তো বটেই, কিন্তু ধরে রাখা খুব কষ্ট হয়, যার জন্য এই ব্যাপারটা আমি বুঝতেই রাখি না। জি ভাই, এখানে আমাদের একটা কোয়েশ্চেন হলো যে আপনি তো গত বছর 2006-এ অনেক অনেক মানে অনেকেই আপনার গান টান শুনছে, অনেক অ্যাপ্রিশিয়েট করছে, অনেক আর্টিকেল করছে। সো আপনি অলরেডি ফেম কিছুটা পাইছেন। সো এর মধ্যে মানে নিজের মধ্যে আপনি কেমনে থাকেন, লাইক আপনি যেহেতু ফেমের প্রতি যেতে চান না? না, আসলে নিজের মধ্যে আপনি কি হচ্ছে না, তো ফেম তো দরকার নাই আমার, আমি আমার কাজ করে যাই। আমি একটা জিনিস বুঝি যে ইট হ্যাজ দ্য কোয়ালিটি নেম ফেম মানি ইজ দ্য লজিক্যাল, সো ইউ কিপ অন ওয়ার্কিং। এটা আসবে, এটা গায়ে মাখালে অসুবিধা হয় না। আমরা মনে করি যে কোনো প্রশংসার দাবি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার যদি যে কোয়ালিটি আল্লাহ পাক দিয়েছে, সেটা আমি বলবো যে আমাকে কেউ যদি বলে আপনি খুব ভালো করেছেন হায়দ্রাবাদ, তখন আমি বলবো আলহামদুলিল্লাহ, দ্যাট মিন্স সকল প্রশংসা আল্লাহ আমার। ভাইয়া, এই প্রসঙ্গে বলতে হয় আসলে আপনার মতো এরকম ব্যক্তিত্ব আমাদের সাংস্কৃতিক জগতে মানে খুব কম। আমি এই প্রসঙ্গে বলতে চাই, কারণ আমি নিজেকে শিল্পী মনে করি। তা আপনি তাহলে কি ফুল টাইম কি করেন? আমি ফুল টাইম ব্যবসা করি। আচ্ছা, সো মিউজিক হলো জাস্ট মানে শখ, একটা প্যাশন। আর আমি হঠাৎ করে মনে করছি যে মিউজিক দরকার আছে, কারণ আমাদের গান অন্যদিকে সব ওই প্রেম ভালোবাসা, তুমি কেন চলে গেলে, তুমি কেন আসলে না, এটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল আমার কাছে মনে হচ্ছে। তো খালি তুমি আসলে না, তুমি গেলে না, এই তো গান হতে পারে না, বহু কিছু আছে। এই যে এখন আমার ছোট ভাই আমাকে দেখাচ্ছে একটা সিরিজ, এই চললো আর কি। এত ভালোবাসা যে কোথায় রাখবো আল্লাহ পাক জানে। আচ্ছা, না ভাইয়া, আচ্ছা আবার একটু পেছনে একটু যাই। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনি নিজেকে মিউজিশিয়ান মনে করেন না, শিল্পী মনে করেন না, কিন্তু ইউ আর আপনি এখন একজন আর্টিস্ট হয়ে গেছেন। আপনি, আমরা যতদূর জানি যে আপনি হচ্ছে লিরিক্স তো লিখেনি, গিটারিস্ট, আবার সাথে আপনি কিবোর্ডও বাজান। সবকিছু মিলিয়ে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এবং আপনি খুবই ধার্মিক একজন মানুষ। না, খুব ধার্মিক না, খুব ধার্মিক না, কিন্তু খুব ধার্মিক না, এটা কিন্তু ভুল ধারণা। আমি একটা জিনিস চাই যে আমাদের ইসলামিক ল গুলি আছে, এটা আমার জীবনে যেন ইনস্ট্রুমেন্ট। ধার্মিক বলতে আমাদের বাংলাদেশের কনসেপ্ট হলো যে 8 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তের জায়গায় 8 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাই না? আমি এরকমের মধ্যে পড়ি না, আমি যদি কোনোদিন হইতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা ফিল করি, আমি যা বলি, আমার নর্মাল লাইফ, আমার ফ্যামিলি লাইফ এবং আমার কাজের লাইফ একই হওয়া উচিত। যে মানুষ খালি কিছু বলে আমার ব্যক্তিগত জীবন বলে কোনো জিনিস নেই। আমরা যখন সমাজে বাস করি, আমরা একে অপরের জন্য। এখন ক্যারেক্টার সার্টিফিকেট দিবে কে? আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিবে আমার বউ, তাই না? জি, আমার ঘরের লোকজন আমার ক্যারেক্টার সার্টিফিকেট, এই লোকটা ভালো না মন্দ। এখন আমি বাইরে গিয়ে এত সুন্দর সুন্দর কথা বলছি, আসলে আমার বউ আমাকে দেখতে পারে না, কিন্তু হলো না, আমি ওইটা মেনটেন করে দিচ্ছি। ভাইয়া, আপনার শাড়ি গানটার খুব মজার লিরিক, বোঝা যায় যে আপনার ওয়াইফকে নিয়ে লেখা গানটা আপনি বলছেন। তো সেই প্রসঙ্গে কিছু বলেন। একটু কথা বলেন, ওই গানটা আমি লিখেছি। দেখেন, আমাকে সবাই কিন্তু শাড়ি এবং বউয়ের মধ্যে রয়েছে। আমাদের যে বর্তমান যে এয়ার ভাইস মার্শাল আছে, কদিন আগে উনি আমাকে ডেকেছিলেন। আচ্ছা, উনি আমাকে বললেন যে আপনি এই গানটা কেন লিখেছেন, আমি এখন বলতে পারবো। আমি আশ্চর্য হলাম, উনি আমার রাইট কথাটা বললেন, যে একজন ব্যক্তি পেলাম যে আমার গানের মর্মটা সে বুঝে ফেলেছে। কি বলেছেন জানেন? আমাকে বলছেন আপনি এই গানটা বলেছেন মিস ম্যানেজমেন্ট, একটা দেশের মিস ম্যানেজমেন্ট। আমি তখন বললাম যে আমার খাতায় দেখাবো যে এইটাই লেখা আছে, মিস ম্যানেজমেন্ট অফ আ কান্ট্রি। যেখানে দরকার সেখানে 12 হাত শাড়ি নিয়ে, যেখানে দেওয়ার দরকার সেখানে নাই, আর যেখানে দেওয়ার দাগ লাগবে না সেখানে দিচ্ছি, তাই না?
এইটা মিসম্যানেজমেন্ট একমাত্র উনি আমাকে বলতে পারলেন। আমি বসার পরে বললেন যে আপনি আমার সবচেয়ে প্রিয় গান এইটা, কারণ এটা কোয়ালিফাইড ম্যান, নো ডাউট অ্যাবাউট ইট। Oh, wow. আমার মনের কথা বলতে পারে। হ্যাঁ। ভাইয়া একটু মানে কি বলে বেশি পার্সোনাল একটা কোয়েশ্চেন করি, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ, নো প্রবলেম। বিয়ার পার্সোনাল, আমি তো একটু আগে বললাম পার্সোনাল বলে দিচ্ছি। আচ্ছা, আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে আপনার বউ নাকি হচ্ছে একটু খুব কড়া, না, ভুল জানো। তাই নাকি? আমার বিশেষ তো সোর্স। করে না, সে মনে করে যে আমি আমার কথাবার্তা হয়তো এরকম প্রকাশ হচ্ছে, যেটা আমি গান গাচ্ছি তো, আচ্ছা, তাই বলবে ট্যাং ট্যাং বন্ধ করে। হতেই পারে, করে স্বাভাবিক। আপনাকে আপনি করে ডাকে নাকি? অফকোর্স। ওয়াও, আমি তো আমার মেয়েকেও আপনি করে বলি। ওয়াও। সবাইকে আপনার মতো। না ভাইয়া, আসলে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এটা আপনি করে বলার কারণটা বলি। জি প্লিজ। বাচ্চাকে যখন আমরা আপনি করে বলি, এটা কারণ হলো তার ক্ষেত্রে রেসপেক্ট আছে, সেলফ রেসপেক্ট আছে, এটা আমরা তাকে গ্রো করানোর চেষ্টা করি। তখন সে মনে করে আই এম অলসো রেসপেক্টেবল ম্যান অনলি, তখন সেই রেসপেক্টটা ধরে রাখার জন্য সে অনেক অন্যায় থেকে দূরে থাকে। আচ্ছা, দ্যাটস মাই পয়েন্ট। তো ভাইয়া আমি একটু আর্গুমেন্ট করি এখানে, সেটা হচ্ছে আপনি কি বলতে চাচ্ছেন যে মানে তুমি শব্দটার মধ্যে মানুষের রেসপেক্টটা কমে যায়? আমার মনে হয় কি যে তোমার তো লাইক আপনি বলাটা ইটস রেসপেক্টফুল, এবং তুমি Of course it is. মানে কিন্তু তুমি বলার বদলে যে বোঝানোর জন্য। হ্যাঁ আপনি বলাটা জাস্ট এটা রেসপেক্ট। বাচ্চাকে বোঝানোর জন্য কিন্তু আমরা করি, বুঝছেন? আমি তো বাচ্চাকে তুমি বলি তা না, বলি কিন্তু মাঝে মাঝে আমরা আপনি করে বলি, তখন ও বুঝবে যে কি আমার যেহেতু মেয়ে, আমি কি চলে আসে। তোমার একটা রেসপেক্ট আছে, সেলফ রেসপেক্ট আছে, তোমার তুমি যে কোনো কাজ করতে পারো না, এটা বোঝানো হয়। ভাইয়া আপনার আপনি তখন বলছিলেন যে আপনি নিজে হচ্ছে শিল্পী না, প্রায় আপনার ইন্টারভিউ গুলোতেই আমরা দেখি পড়ি যে আপনি বলেন যে আপনি নিজেকে সিঙ্গার মনে করেন না। হ্যাঁ, আপনি হচ্ছে মূলত একজন গীতিকার, সুরকার, তো আপনি শিল্পী না। আমাকে এভাবে প্রশ্ন করে যে আপনি নিজেকে কি মনে করেন, আমি বলে ভাই প্রথমে আমি নিজেকে যদি আপনি মনে করতে হয় তাহলে আমি প্রথমে নিজেকে গীতিকার মনে করবো, তারপরে আমি সুরকার মনে করবো, লাস্ট হলে শিল্পী মনে করবো, মানে গায়ক মনে করবো। নিজেকে নিজে ডিফাইন করতে হবে। আসলে কিন্তু আমরা শিল্পী পর্যায়ে পড়ি না, কারণ শিল্পী যে ক্যারেক্টার সেটা আমাদের মধ্যে এখন আসেনি। এটা বহু কষ্টের ব্যাপার। তো শিল্পীর কি ক্যারেক্টার? এটা মনে করেন গান গাওয়ার যে চর্চা, ঠিক আছে? আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আমি যে গান করছি, আমি যেহেতু আমার নিজের সুর করা গান গাই, যেহেতু আমি জানি আমার দৌড় কত আছে, আমি ওভাবে সুর করে দিই, জি, ঠিক আছে? এখন আমি যদি অন্য কাউকে দিয়ে গাওয়াই, তখন কিন্তু আমি এই সুর করি না, আর একটু অন্য টাইপের করি, একটু বেশি কাজ দিয়ে করি, বা ওখানে মূর্তিগুলি দিই, অনেকগুলো ব্যাপার আছে, তাই না? ওগুলি কিন্তু আমি ওকে দিয়ে করাবো, আমি করবো না, কারণ আমি তো পারি না এটা। ভাইয়া, আপনার আমাদের বর্তমানে যে মিউজিক সিন, আপনি এটাকে কিভাবে দেখছেন? যে মানে এখন মানে গত 5 বছরে বাংলাদেশে অনেক চেঞ্জ হয়েছে, আর বিভিন্ন স্টাইলের গান হচ্ছে, সো আপনি এটা কিভাবে দেখছেন? আমি অ্যাকচুয়ালি এগুলিকে পজিটিভ, যে কোনো নতুন জিনিসটা আমি গ্রহণ করে দিচ্ছি। কিছুদিন আগে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল এই ব্যাপারে যে আপনি ফ্ল্যাশ মেটাল সম্বন্ধে আমি বললাম গুড ওয়ান, দ্যাট ইজ রং ভাই, ফ্ল্যাশ মেটাল সুবিধা কোথায়? তখন বলে না, অনেকে তো বলে না আমাদের সংস্কৃতি অঙ্গন কেটে নষ্ট করে দিই। আমি ভাই আমি তো জানি না কারা বলেন, আমাকে তাদেরকে দয়া করে বলবেন যেন ওই প্লেট ছেড়ে সাংকিতে ভাত খায় আর খাট ছেড়ে গিয়ে মাদুরে। ও নাইস ওয়ান। কারণ আমরা কপি করছি বিদেশিকে, তাই না? জি, আমরা সোফা সেট কিনতে পারি, আমরা মাইক্রোওয়েভ কিনতে পারি, আমরা কম্পিউটার কিনতে পারি, আমরা এসি লাগাইতে পারি, যখনই ফ্ল্যাশ মেটাল আসবে আমি বাদ দিয়ে দিব। অসুবিধাটা কোথায়? এটা তো ভাই একটা গান ভাই। হ্যাঁ, এখন কথা হলো যারা ফ্ল্যাশ মেটাল গাচ্ছে তারা যেন প্রপারলি গায়, তারা যেন বেসুরা চিৎকার না করে, তারা যেন গিটারটা ঠিক মতো বাজায়, হ্যাঁ ওটাই ইম্পর্টেন্ট। তো এইখানে একটা কথা না বললেই না, যে আপনার একটা গানের মধ্যে কিন্তু এটা আছে যে বলরে হাই হাই, গানটার মধ্যে যে বাঙালি না বাংলাদেশি এইটা নিয়ে রেশারেশি, আসলে তো কাজে কর্মে হয়ে গেছি হাফ বিদেশি। তো আপনি অলরেডি আপনার গানের মধ্যে কিন্তু এই মেসেজটা দিয়ে ফেলেছেন, তাই না? আমি দিয়েছি যে আসলে আমরা কি করি, আমার কথা হলো কপি করো, কপি করতেই হবে আমাদের, কপি কোনটা করবো এটার মধ্যে কিছু খেয়াল রাখবো। এখন আমি আমেরিকা থেকে লেখাপড়া করে এসেছি, আমি আমেরিকা থেকে কি কপি করে নিয়ে আসছি, আমার 2টা গার্লফ্রেন্ড থাকা দরকার।
আমি আমেরিকা থেকে কি কপি করে আসছি, রাস্তায় খাড়া খাড়া বারবার ইংলিশ, হাফ ইংলিশ বলে বারবার শিট বলা। কপি করার জিনিস না, আমেরিকায় অনেক ভালো ভালো জিনিস যেগুলি কপি করা যায়। ওরা অনেক জ্ঞানী, ওরা অনেক অনেস্ট, অনেক অর্গানাইজ, আর অনেক কিছু আছে যেগুলো আমরা কপি করতে পারি। ওগুলি কপি না করে আমরা কি নিয়ে আসলাম, একটা বিস্কির বোতল হাতে নিয়ে আসলাম, নিয়ে আসলাম, দুটো গার্লফ্রেন্ড নিয়ে আসলাম। এইটা তো এখন এটাকে বলবো আমি খারাপ না, এটা কপি না করলে হচ্ছে। আচ্ছা ভাই, এই কথা যেহেতু আসলোই, আপনি তো বাইরে পড়াশোনা করছেন, রাইট? আপনার কি মনে হয়, লাইক আপনি তো এখানে আসছেন, আপনি জানেন, আপনি ইংল্যান্ডে ছিলেন অ্যাজ ফার অ্যাজ আই নো। হ্যাঁ, ইংল্যান্ডে ছিলাম, আমেরিকাও ছিলাম। আচ্ছা, আপনি কি মতামত, মানে এখানকার বাঙালি সম্পর্কে ফার্স্টে আমি জানতে চাইবো যে পুরো প্রবাসী জি। বাঙালি আপনার কতটুকু মনে হয়েছে, এবং সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনি যখন ঢাকা ব্যাক করলেন তখন আপনার ফিলিংসটা কিরকম ফিলিংসটা হয়েছে? কেমন? এটা একটু কঠিন হয়ে গেল আমার জন্য, কারণ আমি তো এখন সরাসরি সত্য কথা বলতে হয়। হ্যাঁ, বলে ফেলেন। আমি যেটা ফিল করেছি আমি সেটাই বলতে হবে। জি। আমি যখন লস অ্যাঞ্জেলেসে গিয়েছি, আমি কোনো বাঙালির সাথে সহজে মিশতাম। আচ্ছা, আপনি বলবেন যে কেন মিশতাম? যখনই 4টা ছেলে একসঙ্গে হতো ওখানে, পরের বউয়ের চর্চা করতো। এখন জানি না কেমন, কার বউ কি, কার বউ কার সাথে গেল, এই প্রসঙ্গ নিয়ে আলাপ করতো ম্যাক্সিমাম। এবং একজন উঠে যাওয়ার পরে ওর বই নিয়ে কিন্তু আলাপ আরম্ভ হয়েছে। আল্লাহ, এইটা দেখার পরে আমি বললাম যে দে আর নট এই ছিলাম। এর মধ্যে তো ভালো লোক আমি পাইনি, তাই না? জি, ওইটাই আমি বলতে যাচ্ছিলাম যে মানে বিভিন্ন গ্রুপ আছে, আর কিছু কিছু আছে মানে মিশা যায়, কারণ যার জন্য ঢালাও ওরকম ভাবে কোনো কিন্তু আমি প্রমাণ হয় না। মিশিনি। আমি ওভাবে চুজি ছিলাম, ওরকম হলে মিশতাম, নাহলে মিশতাম না। এখন জানি না, এখন নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশিদের মানে সংখ্যা অনেক বেশি এখানে। আমার এটা নিয়ে যেটা প্রশ্ন হলো যে আপনার কি মতামত, যে বাইরে আসলে আপনি দেখবেন যে গ্রুপিং হয়ে গেছে, মানে অনেক বেশি বাঙালি একসাথে হলে বিভিন্ন দল হয়ে যাচ্ছে। এর কারণ আছে, বাঙালি যে বেশি প্রবলেমটা পেয়েছে, এরা টিম ওয়ার্ক করতে জানে না। আর টিম ওয়ার্ক ছাড়া কিন্তু একটা দেশ উঠবে না, তাই না? একটা জাতি উঠবে না, টিম ওয়ার্ক লাগবে। এরকম আমি যখন লস অ্যাঞ্জেলেস ছিলাম তখন দেখতাম একটা কোরিয়ান একটা দোকান ছিল, ঠিক আছে? জি। ওখান থেকে বহু দূর থেকে গাড়ি নিয়ে এসে কোরিয়ানরা এসে জিনিস কিনে ওখান থেকে, ঠিক আছে? যেহেতু এটা কোরিয়ানরা ভালো, ওকে, আমরা বাঙালি যদি একটা শব্দে প্রথমে গিয়ে বাকি যায় আর দাম কমাতে হয়। এটা আমি দেখেছি লস অ্যাঞ্জেলেস। কোথায় ওকে সাপোর্ট দিব, উল্টা আমরা ওকে থেকে বাকি খাওয়ার চেষ্টা করি। এগুলি চলে যেত। আর আপনি যেগুলো ভাগাভাগি হয়, ভাগাভাগি হওয়ার যে মেইন কারণটা আমি দেখেছি এখানে, যে আই ওয়ান্ট টু বি সামথিং, এইটা একটা ব্যাপার, এটা আমাদেরকে খেয়ে ফেলে আসে। আমি হোমরা তোমরা হবে, এইটাই একটা খারাপ দিক আর কি। আমাদেরকে ইউনাইট হতে হবে, ইউনাইট না হলেও আমরা উঠতে পারবো না। সেটাই, আমাদের দেশের জন্য তো আমাদের অন্তত আমাদের আসলে প্রবাসী বাঙালিদের কিন্তু মানে দেশ প্রেমটা আছে, মানে এটা যে অ্যাবসেন্ট তা না, আছে, কিন্তু মানে তারা কিভাবে কন্ট্রিবিউট করবে এই কন্ট্রিবিউশনটা দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে দলাদলি হয়ে যাচ্ছে। না, আমি হঠাৎ ওই কন্ট্রিবিউশনের কথা, আমি লাস্ট গিয়েছিলাম অস্ট্রেলিয়ায় শো করতে। আচ্ছা, তো সিডনি থেকে আমার শো ছিল মেলবোর্নে, আর সিডনি থেকে বললে একটা রাত হায়দ্রাবাদে আপনার আমাদের সাথে থেকে যান, শো করার দরকার। আমি ওখানে গিয়েছিলাম, তো গিয়ে আমি অনেকের সাথে আলাপ করছিলাম। তো ওইখানে যারা বাঙালি, যারা রিচ ম্যান আছেন না, বাঙালি অনেক রিচ আছে, হ্যাঁ, অনেক তারা ব্র্যান্ড নিউ মার্সিডিজ নিয়ে আসতেছে, একজন দুজন না, অনেকেই আসতে দেখেছি, ভালো লেগেছে। জি। ওনারা আমাকে মিটিং করে বললেন যে হায়দার ভাই, আপনি গান করে যান, আপনার যা টাকা পয়সা লাগে আমরা এখান থেকে দেবো, আপনি যা বলবেন। তো আমি খুব খুশি হলাম, এবং আমি বললাম যে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাকে সাপোর্ট দিয়েছেন, কিন্তু এখন আমার এখানে দিখান কথা, আমার সবসময় কথা থাকে। আমি বললাম দেখেন, হায়দার হোসেন গান লেখার জন্য পয়সা লাগে না, কারণ নিজেই লেখে। হায়দার হোসেন মিউজিক করতে পয়সা লাগে না, কারণ নিজেই মিউজিক করে। হায়দার হোসেনের মিউজিক রেকর্ডিং করতে পয়সা লাগে না, কারণ কোনো রেকর্ডিং কোম্পানি দিয়ে দেয়। হায়দার হোসেনের প্রমোট করতে পয়সা লাগে না, কোনো টিভি চ্যানেল জানিয়ে যায় প্রমোট করার জন্য। দ্যাট মিনস আমাদের পয়সা প্রয়োজন। আমি বোঝাতে চেয়েছি, আমাকে কি দিবেন আপনি এবার বলি, আপনি মাইন্ড করেন নাই যে আমি আপনার পয়সা নিচ্ছি, আপনার সুস্থ মনে করি। আপনারা মনে করেন পয়সা দিলে সব হয়ে যায়, পয়সা দিলে সব হয় না। আপনি আমাকে দিবেন সেই জিনিস। আপনি এতদিন ধরে 20 বছর ধরে অস্ট্রেলিয়া আছেন, আপনি স্ট্যাবলিশ হয়েছে, অস্ট্রেলিয়াকে ডেভেলপ হতে দেখেছি, কিভাবে একটা দেশ ডেভেলপ হয়, হাউ ইউ আর্ন ইউর মানি ইন রাইট ওয়ে, ইউ গিভ মি দ্যাট মেসেজ, আর আমি ওই মেসেজ বিক্রি করে খাবো। দ্যাটস প্রেশার মোর দ্যান $1,000,000।
জি জি আর এমনি যদি আপনার দিতে মন চায় হাতের আপনি টাকা পয়সা উড়ান, তাহলে আপনি দিতে পারেন। আমি enjoy পাচ্ছি। ভাইয়া আপনি যখন ঢাকা যখন ব্যাক করলেন, লাইক মানে আমরা যখন কোথা থেকে যাই আমরা কিছু নিয়ে যাই সাথে করে, তো আপনি এই ধরনের মেসেজগুলো দিয়েছেন কিংবা কতদূর কি করেছেন আমাদের একটু বলেন। বিদেশ থেকে যখন আমি গেছি, আমি তো প্রত্যেক বছরই গেছি, আমি কখনোই লং টাইম বাইরে থাকি। বাংলাদেশে আসলে হয় কি, ওই দেশ আর বাংলাদেশের মধ্যে একটা পার্থক্য আছে। বাংলাদেশে মানুষ দুইটা টি ম্যানেজমেন্ট নিয়ে অসুবিধা আছে, 2T। আচ্ছা ওয়ান হলো টাং ম্যানেজমেন্ট জানে না, আসলে টাইম ম্যানেজমেন্ট। দে আর সাফারিং উইথ 2T ম্যানেজমেন্ট। এখন টাং কথা বলতে বলতে দেখবেন যে এমন বলা আরম্ভ করলো যেটা তার কোনো ম্যানেজার করতে পারছে না কথা বলতে, কখন কি বলে ফেলছে। আবার টাইম ম্যানেজমেন্টটা আমাদের কাছে একদমই নেই। হ্যাঁ, এরপর ট্রাফিকও তো আমাদের হেল্প করে না টাইম ম্যানেজমেন্ট নিয়ে। না, এটা ট্রাফিকের ব্যাপার আছে। আমি দেখেন বাংলাদেশে আমি যেখানে যাই, আমি জানি তো আমার প্রবলেম কি আছে। আমি 1 ঘন্টা আগে বেরোতে পারি না, আমি কোথাও কখনো আল্লাহর মতো লেট হই না। এই জিনিসটা আমি ধরে রেখেছি, মাশাআল্লাহ। আমি শিখে এসেছি বাইরে থেকে। ভাইয়া আপনার কথা শুনলে একদম হিপনোটাইজ হয়ে যেতে হয়। তাই নাকি? তাহলে তো এই নতুন ব্যবসা আরম্ভ করতে হবে আমার। এটা তো জানতাম না, এখন তাহলে নতুন ব্যবসা আরম্ভ করতে হবে, হিপনোটাইজিং। ভাইয়া আপনার ব্যবসাটা আসলে বেসিক্যালি কি? আপনি তখন বলছিলেন আপনি ব্যবসা করেন, আপনি কি ব্যবসা করেন? আমি বেসিক্যালি গান গাই মানুষের মন পরিষ্কার করার জন্য, আর ব্যবসা করি মানুষের ঘর বাড়ি পরিষ্কার করি। আমি বেসিক্যালি একজন ঝাড়ুদার। ঝাড়ুদার? ঝাড়ুদার? হ্যাঁ, না সিরিয়াসলি? ক্লিনিং কোম্পানি। আচ্ছা আচ্ছা। I have a cleaning company যেটা আমি নিজে আরম্ভ করেছি ব্যাক ইন 8-10 years ago। আচ্ছা আমার ঝাড়ু দেওয়া আমার কাজ। কিন্তু ভাইয়া আমরা তো যতদূর জানি আপনি বাংলাদেশ বিমানে না চাকরি করেছেন, তো সেখান হ্যাঁ, থেকে করেছি। একদম মানে প্লেন থেকে কিভাবে ঝাড়ুতে আসলেন? এখন আমার তো আর এত পয়সা নাই যে আমি প্লেনের ব্যবসা আরম্ভ করে দেবো। নট পসিবল। আপনি তো আমি ঝাড়ুর ব্যবসাটাই করি। আচ্ছা আপনি তো মানে আগেও তো এমন না যে আপনি বিজনেস মেজর ছিলেন, তা তো না, আপনি তো মানে চাকরিজীবী ছিলেন, তো সেখান থেকে ব্যবসা কেন? যাতে আপনি বেশি টাইম হ্যাঁ, দিতে এরপর পারেন তো মনে হয় গানে। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার না? ব্যাপার আছে, এটা ব্যাপার আছে। দেখো, আমরা যখন বিমানে চাকরি করি, জি বিমানের এই স্কেল কিন্তু খুব একটা ভালো না, ঠিক আছে? আচ্ছা কিন্তু এই যে এখানে অনেক কিছু করতে হয় উপরে ওঠার জন্য, সেটা আই ডোন্ট ওয়ান্ট টু কম্প্রোমাইজ। আর পয়সা আমি গিটার বাজারেও কামাতে পারি, আমি গাড়ি ঠিক করেও কামাতে পারি, আল্লাহ পাকে ইচ্ছা হইলে। তাহলে ঝাড়ু দিয়াটা সিলেকশন হলো কেমনে? ঝাড়ুর কারণে কনফিউজ। আচ্ছা মানুষের এত পয়সা হয়েছে যে ইন্টেরিয়ার ডেকোরেশন করতে একটু অফিসের 1.5 কোটি টাকা দেয়। ওয়াও। তার সাথে মেনটেন করতে হবে, হুম তাই না? ওই আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে পার্থক্য আছে। তো এখন আমি তাকে বুঝিয়েছি যে তুমি যে 1.5 কোটি টাকা দিয়ে বানিয়েছি, ইন্টেরিয়ার ডেকোরেশন করেছো, সেটা তো তোমার এখন 5 টাকা দাম নেই, কারণ ইটস অল ডার্টি। হুইচ গোনা ক্লিন ইট আপ? আই এম দ্য ম্যান। নাইস। তো আপনার কি তাহলে বলা যায় আপনি বাংলাদেশ ভার্সন অফ মিস্টার ক্লিন? দ্যাটস রাইট। আমি ছোট ছোট এখন তো অনেক কোম্পানি হয়ে গেছে। আমার কোম্পানির নামও মিস্টার ট্রেন। ও ওয়াও, মিস্টার ট্রেন আমার কোম্পানির নাম। ভালোই তো। তো ও আচ্ছা ভাইয়া, যে কোশ্চেনটা আপনাকে সবাই জিজ্ঞেস করে, আপনার দাড়ির রহস্যটা কি? এবং আপনি দাড়িতে অ্যাকচুয়ালি আমাদের সাইটে একজন মেম্বার প্রশ্ন করেছে যে আপনি আপনার দাড়ির যত্ন কিভাবে নেন, মানে কোনো স্পেশাল শ্যাম্পু কিংবা কন্ডিশনার? আমি বলি, দাড়ির কথাটা বলি প্রথমে, কারণ ছোটবেলা তো আর দাড়ি উঠে নাই, তখন আর রাখতে পারি হয়তো বা রাখতাম। এটা গেল একদিক। যখন উঠেছে তখন আবার আমাকে রাখতে দেন। আমার বউ ওখানে অনেক আপত্তি বিপত্তি দিয়েছে। আচ্ছা আচ্ছা মাঝখানে আমি অনেকটা ওয়েস্টার্নাইজ ছিলাম, তখন আমি নিজে দাড়ি পছন্দ করতাম না, আচ্ছা। ঠিক আছে? তো আসলে আলটিমেটলি আমার দাড়ি খুব পছন্দ ছোটবেলা থেকে। তো আমি এই কয় বছর হবে দাড়ি রাখি? আমি মনে হয় 4-5 বছর হবে হয়তো আমার আচ্ছা দাড়ি রয়েছে। দাড়ির মেনটেন্যান্স আমি মনে করেছিলাম যে শেভের ঝামেলা থেকে বেঁচে গেলাম, সকালে তো আর শেভ করতে হবে না, কিন্তু দেখলাম যে দাড়ি মেনটেন্যান্স শেভের থেকে অনেক বেশি কষ্ট। এটাকে আর আমার চুলটা আপনারা দেখেছেন, আমি একটু আফ্রিকান টাইপের, অ্যাফ্রো টাইপের আমার দাড়িও কোকড়া, ঠিক আছে? এটাকে মেনটেন করা, এটাকে শ্যাম্পু করা, এটাকে ধোয়া, এটা কারণ এটা ময়লা ধরে অনেক বেশি। জি স্বাভাবিক। এটা আমাদের বাংলাদেশে ব্যস্ত অনেক বেশি, এটা মেনটেন্যান্স আসলেই কষ্ট করে, অনেক মেনটেন করতে হয়। এরপরে শখের জন্য রেখে দেওয়া, আচ্ছা সুন্দর তো হ্যাঁ তা তো অনেকগুলি বটে। কাজ আছে, যেরকম মনে হয় আমার গলায় সহজে ঠান্ডা লাগে না। সাইন্টিফিক হ্যাঁ that's true. সাইন্টিফিক। দাড়ি চাপানোর জন্য আমার গলা ডাইরেক্ট ঠান্ডা লাগে না। বাতাস লাগবে না গলায় ডাইরেক্টলি ঠান্ডা কথা লাগবে শীতকালে। তো
তো নতুন একটা তথ্য জানলাম। আরে মেয়েদের তো নাই, আমাদের তো ঠান্ডা কি হবে, আমরা কি করবো? চুল আছে না? চুল দিয়ে সামনে দিয়ে ও আচ্ছা, চুল দিয়ে মাফলার বানাবো। হ্যাঁ, চুল দিয়ে মাফলার বানানো। আচ্ছা ভাইয়া, আপনার 30 বছর গানটা বেসিক্যালি যেই গানটার জন্য আপনি মানে লাইমলাইটে আসলেন, এবং মানে আপনার অনেক তো স্মৃতি আছে, তো আমাদের এরকম মানে কোনো একটা স্মৃতির কথা বলেন যেটা আপনাকে খুবই নাড়া দিয়েছে। আমার জীবনে যেটা নাড়া দিয়েছে, আমি একবার স্টেজে উঠেছিলাম, স্টেজে গান গাচ্ছি, হঠাৎ দেখলাম একটা বয়স্ক মহিলা, বাট ভেরি স্মার্ট মহিলা, সাদা চুল একেবারে, উনি স্টেজে কাঁদতে কাঁদতে আসলেন। কারণ বাংলাদেশে এখন একটা ব্যাপার হয়ে গেছে যে যারা রিয়েলি মুক্তিযুদ্ধ করেছে এবং যারা কোনো কিছু না পাওয়ার আশায় করেছে এবং স্বাধীনতার পরে যারা অ্যাডভান্টেজ নেয়নি, আমার কথাগুলো ক্লিয়ার? যারা স্বাধীনতার পর, যে মুক্তিযোদ্ধারা স্বাধীনতার পরে কোনো অ্যাডভান্টেজ নেয়নি, তারা কিন্তু রিয়েল মুক্তিযোদ্ধা এবং তারা দেশকে ভালোবেসে যেতে পারে। এবং বাংলাদেশে কিন্তু ওরা কিন্তু বলতে চায় না যে তারা মুক্তিযোদ্ধা। এটা আমার কাছে খুব অবাক লাগছে। ওই মহিলা এসে কাঁদতে কেটে এসে বললেন যে বেটা, আমার ছেলে মুক্তিযোদ্ধা মারা। এটা একটা আমাকে নাড়া দিয়েছে। আর একটা নাড়া দিয়েছে, আমি চিটাগাং একটা এমনি একটা পার্টিতে গিয়েছিলাম গান গাওয়ার, আমার আত্মীয় দিয়ে নাকি। ওইখানে এক বয়স্ক ভদ্রলোক কাঁদতে কাঁদতে আসলো, আসলেন উনি এরকম 65 years old। আমি তখনই বললাম, আপনি নিশ্চয়ই মুক্তিযোদ্ধা ছিল? হ্যাঁ, বলেন। এই যে ব্যাপারটা, এই যে নীরবে যারা, নির্ভীক যারা দেশকে এত ভালোবাসে, তারা এই দেশের অরাজকতা তারা সহ্য করছে, তারা আমার গানটাকে সাংঘাতিক ভাবে পজিটিভ। এখন তো অনেক মুক্তিযোদ্ধারা আমাকে ফোন করেন ডাইরেক্ট, অনেকে বলেন যে আমি জীবনে বলিনি আমি মুক্তিযোদ্ধা ছিলাম, এখন আমি বলবো, এখন থেকে আমি বলবো। আপনি বলবেন না কেন? আমি মুক্তিযোদ্ধাদেরকে নিয়েও গান করেছি, যেটা আমি প্রাইজ থেকে গিয়ে দেবো। নেক্সট দিন চলে আসে। তো নেক্সট সিডি আমরা কবে এক্সপেক্ট করতে পারি? এই তো মুশকিল, আমি যেহেতু ব্যবসা করি, গানটা আমার ফ্যাশনের মধ্যে পড়ে। আমি এই গত 1 মাস ধরে চেষ্টা করছি রেকর্ডিং করার জন্য। ব্যাপারটা এরকম আর কি, ব্যাপারটা অনেকটা এরকম। আমার নানার একটা গল্প বলি। আমার নানা, উনি লখনৌতে বেড়াতে গিয়েছিলেন। নানারা সারাদিন লখনৌ ঘুরে এসে ঘরে ঢুকলেন, বাবুর থেকে জিজ্ঞেস করলেন খাওয়া দাওয়া করে, সব রেডি হ্যাঁ, খালি আগ জ্বালানা বাকি। সব কেটে কেটে রেডি করে রেখেছে, শুধু আগুন ধরাইবে আর খাওয়াটা বয়াইব। আমার ব্যাপারটা এরকম, সব রেডি হ্যাঁ, আর শুধু রেকর্ডিং স্টুডিও গান গাওয়াটা বাকি আর মিউজিক করাটা বাকি। বেশ মানে কিছুদিনই লাগবে না আপনার নেক্সট অ্যালবাম বের হতে? আমি চাচ্ছি যদি, যেহেতু আমি একা করি তো নিজেই করি ম্যাক্সিমাম, তো আর আমার সাথে মিউজিশিয়ান থাকে বাবু ভাই, সবসময় থাকেন আমার সাথে, আমি কিছু করে ফেলতে পারি। এখন এটা আমি চাচ্ছি মার্চে দিতে, এখন আমি নট শিওর, যদি আমার সময় হয় আই উইল ডু ইট অন মার্চ। আমি ভাইয়া, তখন আমি যে কোশ্চেনটা করতে যাচ্ছিলাম, আমাকে বাধা দিয়েছে, কোশ্চেন করতে পারিনি, সেটা হচ্ছে আপনি মানে 30 বছর গান চায় ইয়াং জেনারেশনের কাছ থেকে আপনি কি কোনো ফিডব্যাক পেয়েছেন? মানে তাদের রিয়াকশনটা আপনি মানে কিভাবে দেখেন এই গানটা 30 বছর? এখন আমি কালকে গত পরশুদিন একটা বিবৃতিতে বলেছি যে আমার মাঝে মাঝে মনে হয় আমি ছড়া গান গাই। কি ছড়া গান গাই? এটা আপনার মনে হয়? আমার কাছে মনে হচ্ছে মাঝে মাঝে ছড়া গানের কারণ আছে। 2 বছর থেকে নিয়ে 4 বছর, 8 বছর, 5 বছরের বাচ্চা আমার ফ্যান। এটা কি করে হয়, কিভাবে সম্ভব? উইচ ইজ অলমোস্ট ইম্পসিবল ব্যাপার, তাই না? তারা তো আমার গান বোঝার কথা। এখন আমার আল্লাহ পাকের ইচ্ছায় আমি যখন সিডি বের করছিলাম, তখন আমি আমার প্রোডাকশন হাউসকে বলেছিলাম যে আমার গানের শ্রোতা কারা হবে। আমি বলেছিলাম শিক্ষিত মানুষ 35 আপ। তো আমি এটা আমার ভুল ধারণা ছিল যে আমার 2 বছরের বাচ্চা আমার ফ্যান হইতে পারে, আমি ভাবছি 2 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত, 70 বছর, 80 বছর পর্যন্ত আমার ফ্যান হয়েছে। মাশাআল্লাহ, আমি ভাবতে পারি। এটা বললাম যে মাঝে মাঝে মনে হয় আমি হয়তো বা ছড়া গান করি, আমি নিজেই জানি না। আপনার গানের তো একটা ছন্দ আছে, মানে আপনি যদিও খুব সিরিয়াস একটা মেসেজ মানে দিচ্ছেন সবাইকে, তাও আপনি ছন্দে ছন্দে মানে কাহিনীগুলো বলে যাচ্ছেন, সো যার কারণে গানগুলো খুব মজার। যে মানে মেসেজগুলো আপনি দেন খুবই শক্ত মেসেজ, কিন্তু মানে খুবই সহজে দিচ্ছেন। ভাইয়া, যে প্রসঙ্গে বলতে হয়, আমরা ছোটকালে শুনতাম নচিকেতার গান শুনতাম, তারপর অঞ্জন দত্তের গান শুনতাম, সুমন চট্টোপাধ্যায়ের গান শুনতাম, ওনাদের মেসেজগুলো এরকম ছিল, জীবনমুখী গান বলতো সবাই। তো আপনি হচ্ছে আমাদের বাংলাদেশে এখন মানে সেই ট্রেন্ডটা নতুন ভাবে নিয়ে আসলেন, আপনি ওনাদের গানটাকে কিভাবে মানে দেখেন? মানে আমার কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে যে আপনার প্রিয় শিল্পী কে এই ধরনের? আপনি যতগুলি নাম বলেছেন না, জি, একজনের গান আমি শুনি। বলেন কি?
আমি পছন্দ করি ভূপেন হাজারিকা। ভেরি গুড। ওনার যে গান মানে এই ধরনেরই তো মেসেজ, আরো করা, আরো করা, হ্যাঁ অবশ্যই আরো করা। হ্যাঁ এখনকার আমাদের বয়সী যারা ইয়াং জেনারেশন তারা তো মানে খুবই মানে বাইরের গানগুলো যেমন হিন্দি গান খুব পছন্দ করছে, তারপর মানে বাইরের কান্ট্রি বাইরের ল্যাঙ্গুয়েজের গান খুব শোনে বাংলা গানের থেকে। তো আপনার কি মানে আমাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে? আমি কোনো গান শোনাচ্ছি না এখন। আচ্ছা আমি বহু বাইরের গান শুনি এবং শোনা উচিত। হ্যাঁ হ্যাঁ এবং তার সাথে বাংলা গানও শোনা উচিত। ঠিক আছে, নিজেকে যদি না জানি আমি তাহলে হয় না। এখন আমাদেরও দোষ আছে, আমরা এমন এমন গান করছি যেটা মানুষ শোনার মতো নয়। যদি গান করি তাহলে কি মানুষ শুনবে? জোর করে কি শোনাতে পারবো বাংলা গান শোনেন, তাই না? আমাদের তো আমাদের শ্রোতা তৈরি করতে হবে। এখন যেরকম পট পরিবর্তন হয়েছে অনেকটা, এখন অনেকেরই বাংলা গান মানুষ। জি সেটাই, মানে আমাদের গত 4-5 বছরে ইন্ডাস্ট্রি যেই চেঞ্জটা হয়েছে ও কারণে মানে আবার নতুন করে অনেকে গান শোনা শুরু করছে। হ্যাঁ, ভালো গান শুনবেন না কেন? ভালো গান তো আমাদের তো উপহার দিতে হবে আপনাকে, তারপরে না আপনি শুনবেন। এটা তো আপনাদের সম্ভব না, এটা শোনা কি শুনবেন? সেটাই। তো ভাইয়া সবার লাস্ট কোশ্চেন আপনার কাছে আমার একজন ফ্যান হিসাবে, আপনার একটা গান আছে যে মন কি যে চায় বলো যারে দেখি লাগে ভালো, হ্যাঁ তো ভাইয়া এটার সলিউশন কি আমাকে বলেন, আপনি কি পেয়েছেন? আমারও তো সেম অবস্থা, আমি তো যারে দেখি তারাই আমার ভালো লাগে। হ্যাঁ, এটা বয়সের ব্যাপার অ্যাকচুয়ালি, যে আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করছি। যখন আমার বয়স অল্প তখন আমাকে যে কোনো মেয়ে দেখি ভালো লাগতো, এটা কোনো মিথ্যার কোনো ব্যাপার না। ও কালো হোক, সুন্দর হোক, বান্দর হোক, যেটা একটা ছিল না একটা হইলেই এলাম মন যেন ওর প্রতি অবিগলিত একেবারে। এটা তো আমার মনটা ছিল, এবং এই মনকে ধরে রাখার কাজ হলো আমার। তো সলিউশনটা কি বলেন? সলিউশন কি আর এরকম এখন মন যা চায় তা করলে তো আমি হাইওয়ান হয়ে যাবে, আমি তো জন্তু হয়ে যাবো, তাই না? ওটাকে কন্ট্রোল করে একটু মানুষ। তো এখন সলিউশন কিছু না, যা অনেককেই ভালো লেগেছে জীবনে, একজন দুজন না, শত শত হাজার হাজার মানুষকে ভালো লেগেছে। সবাইকে তো আর বিয়ে করা সম্ভব না, আর এটা পসিবল না। ভাইয়া ছেলেদের তো তাও 4টা বিয়ে জায়েজ আছে, আমাদের তো সেটাও নাই। এখানে ব্যাপার আছে 4টা বিয়ে জায়েজ আছে, ফট করে বলে যাও তো 4টা বিয়ে জায়েজ আছে। 4টা বিয়ে জায়েজের যে ক্রাইটেরিয়া আছে যে একটা বিয়েই সামাল দিতে পারি না, 4টা বিয়ে একটা বিয়েতেই হচ্ছে মাইনকার চিপা। হ্যাঁ, এখন মাইনকার চিপা কখন হবে? যখন আমি সামাল দিতে পারবো না। আচ্ছা, 4টা বিয়ে জায়েজ আছে বলতেই থাকি আমরা, কিন্তু 4টা বিয়ে কোন কারণে জায়েজ, কি ক্রাইটেরিয়া, এটা খুব কঠিন। এটা এত সহজ না যে আমি মন চাইলাম হয়ে গেল না। তারপরেও আপনার তো মানে ওয়ে তো আছে যে সামাল সুমাল ওয়ে দিয়ে। আছে, আমি এটা আরো কষ্টকর। ওয়ে আছে কিন্তু করতে পারলাম, পারমিশন আছে কিন্তু তাও পারি না, অপশন আছে কিন্তু আমি পারবো না। এত রেস্ট্রিকশনের মধ্যে যেটা সম্ভব, এটা দেওয়ার কারণ আছে। আমি এটাকে দেওয়ার কারণে একটা রিজন বলি। দেখো, বাংলাদেশে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, যদি আমি একটা নর্মাল হিসাব বলি, সবসময় দেখা যায় আমাদের মেয়েদের সংখ্যা বেশি থাকে। সবসময় দেখা যাচ্ছে যে আমরা যদি 1 লক্ষ ছেলে হয় তাহলে 1,10,000 মেয়ে হয়। ওকে, এখন আমাকে বলো যে ওই 10,000 মেয়ের কি সলিউশন আছে? কেন বিকাম আ স্ল্যাক ক্যান, তাই না? জি হতে পারবে। ইট ইজ বেটার টু বি আ সেকেন্ড ওয়াইফ দেন আ স্ল্যাক। কারণ আমেরিকায় দেখো, দেখবো যে ওখানে মেয়ের সংখ্যা বেশি। হ্যাঁ, ওইটা মানে ইটস ন্যাচারালি মানে ওরকম ভাবে। আর হচ্ছে না, আমি এটা where is the solution? The only solution is this way. তাই না? এখন এটার জন্য যে কত কড়াকড়ি আছে, আপনি ইচ্ছা করলে কাজটা করতে পারবেন। হ্যাঁ, করতে পারবেন যদি আপনি ক্রাইটেরিয়া করে ফুলফিল করেন। এই ক্রাইটেরিয়া ফুলফিল করার একটা বউয়ের ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারি, আবার 4টা। হ্যাঁ, আসলে ইসলামিক ল তো মানে সবই সায়েন্টিফিক এবং মানে সবগুলোর পিছনে কোনো না কোনো যুক্তি আছে। আমাদের এক ইমামের ঘটনা বলি। আচ্ছা, ওনার নামটা আমি ভুলে গেছি, আমি ভেরি সরি। একদিনে জানো ওনার 2টা ওয়াইফ ছিল, ঠিক আছে? ওনার 2 ভাই ঘুমাতো, মোস্তাদি উনি মাঝখানে থাকতেন। উনি কোনোদিন এক পাশ হয়ে ঘুমাতে পারেননি, ওনাকে সবসময় রিল্যাক্স হয়ে ঘুমাইতে। যদি অধিক করে আল্লাহ পাক যদি ধরে এক বউয়ের দিকে বেশিক্ষণ তাকে তুলে দেন। ছি, এটা কি ধরনের কথা? আমি বলতে চাই না আল্লাহ ঘুমাতে বলে, এইটারে বলে সারা জীবন ঘুমাইতে। ক্যান ইউ ইমাজিন? সেটাই, ইটস নট দ্যাট ইজি। আমরা যেভাবে নিয়ে নেই এত দায়িত্ব নেই, ওইটাই। মেয়েরা তো কি করবে, যে কিছু হলেই বলে তোমরা তো 4টা বিয়ে করতে পারো।
আচ্ছা অপশন আছে কিন্তু আমরা করতে পারবো না, এটা আরো কঠিন রে ভাই। তাদের তো অপশন নাই, করার দরকার নেই, কিন্তু আমাদের তো অপশন আছে কিন্তু ধরবা না, এখানে আছে ধরবা না। আমি একটা জিনিস বুঝি না, একটা বিয়ে আর চারটা বিয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? ওই যে মন কি যে চাই বলো, মন কি যে চাই বলো ভাইয়া। বুঝেছিলাম। এখানে। ওটা তো আমার ভালো লাগতো, কিন্তু যে কোনো একটা আইসা পড়লে কিন্তু একটারে নিয়েই তো থাকতাম, তাই না? আচ্ছা খুব সম্ভবত। ভাইয়া বললেন যে যে কোনো একটা আসলে একটা নিয়েই থাকতাম, তার মানে কি জীবনে কি অনেক মানে প্রেম প্রেম করেছেন নাকি? না, আমার সৌভাগ্য হয় না, এটা বিভিন্ন কারণে। এক নম্বর হলো আমি সারা জীবনে চিকন ছিলাম আর গিটার বা আইটেম সবাই মনে করতো আমি সাংঘাতিক ভাবে গান গাবো, যেটা আমি কোনোদিনই খাই না। সো ওই কারণে আপনার কোনো সৌভাগ্য হয় নাই, এটা রিজন না, ওয়ান। হয় না, হবে কেমনে? কোন মেয়ে আসবে গান করে কাছে বলেন? ভাইয়া এখন কিন্তু সিনারি অনেক চেঞ্জ হয়ে গেছে, তখন এখনকার কিন্তু এইটা জিনিসটা অনেক স্টাইল হয়ে গেছে, যে আপনার শব্দার্থ গানটার মধ্যে যেমন আপনি বলছিলেন স্মার্টনেস এখন মানে ডেফিনেশন হয়ে গেছে যে মানে যে যত বেশি বেহায়াপনা করতে পারে। হ্যাঁ, তো ভাইয়া এখন মানে টাইম মেশিন থাকলে আপনি পিছনে আসলে দেখতেন আপনার মেয়ের কোনো অভাব নাই এখন। হ্যাঁ, এখন এটাতে সিগারেট খাওয়ার মতো হয়ে গেছে। না, আল্লাহ পাক মাফ করুক, আসলে ব্যাপারটা এরকম না, মানুষের সংযত থাকতে হবে। ভেরি ইম্পর্টেন্ট ফর হিমসেলফ, নট ফর আদার্স। নিজের জন্যই সংযত থাকা উচিত, কারণ নয় যে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। ভাইয়া খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, মানে আমরা এত এনজয় করেছি, অনেক। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। অনেক এনজয় করেছি, এবং আমরাও মানে আশা করি সবসময় আল্লাহর কাছে সবসময় চাই যেন আপনি আরো ভালো করেন, এবং আরো মানে এ ধরনের গান যেগুলো আমাদের মিউজিক জগতে কম, যে ধরনের মেসেজ দেয়া, যাতে আমরা কিছু শিখতে পারি, আমাদের যাতে বিবেক বোধটা যেন একটু জাগ্রত হয়, এ ধরনের গান আমরা আরো আশা করি আপনার কাছ থেকে। যে জন্য আমি সবসময় বলি, আমি তোমাদেরকে বলি, তুমি করে বলছি। জি ভাই, অবশ্যই। অনেক ছোট জি। তুমি করে বলছি যে তোমরা কোনো ধর্মীয় বই পড়ার আগে, ঠিক আছে, জি নিজের মনের মধ্যে একটা বই আছে, খোলার চেষ্টা করতে চাই, যেটাকে আমরা বিবেক বলে থাকি। এত কিছু করতে হয় না, ওই বিবেক you will show you whether right or wrong. You keep on asking yourself whether you're doing it right or wrong. নেক্সট নাইটে ঘুমাইবার আগে চোখ বন্ধ করে চিন্তা করবে সারাদিন যা করেছে, কি কারণে করেছে এবং কেন করেছে। Ask yourself first. তারপরে আমরা এই বই পড়ি, ওই বই পড়ি, কোরআন পড়ি বা কারো ফিলসফি পড়ি, তখন আমরা এর পরে পড়বো। আমরা শুধু এইটুকু বলা করতেছি যে নিজের মনের মধ্যে যে বই আছে, এই বই রিড করা সবাই যেন আমরা চেষ্টা করি। জি, থ্যাংক ইউ ভাইয়া। জি আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে, ফি আমানে, ওয়ালাইকুম আসসালাম। সো হায়দার ভাইয়ের সাথে কথা বলে তো আমরা অনেক কিছু শিখলাম, যে একটা বিয়ে করাই মাইন্ডকার চিপা ফর গাইস। হ্যাঁ, সো আমরা চারটা করতে পারি বলেই যে করতে পারবো, ইটস নট দ্য সেম থিং। হ্যাঁ, না যে হায়দার ভাই একটা গান আছে না শাড়ি, ওটার মধ্যে যে দৃষ্টিকে কিভাবে সেন্সর করতে হয় তা ওনার জানা নাই। সো আপনাদের বেলা ওটা সত্যি, তো একটা বউ কিন্তু চোখের কোনো সেন্সরশিপ নাই। কি করবো, দেখতে তো দোষ নাই। আচ্ছা চলেন আমরা একটু সিরিয়াস হই এখন। চলুন আমরা বোকা মানুষটার কথা দিয়ে শুরু করি। আমরা তো গত এপিসোডে শুনছিলাম সুমন ভাইয়ের মুখ থেকে এই অ্যালবামের অনেক পেছনের কথা। এখন আমরা ফাইনালি অ্যালবামটা শুনেছি এবং আই হ্যাভ টু সে ইট ওয়াজ অসম। প্রত্যেকটা গান মানে প্রত্যেকটা গান, যদিও আপনারা যদি কভার দেখে থাকেন দেখবেন যে কম্পোজিশন খুব কমই, একটা বা দুইটা গানের কম্পোজিশন সুমন ভাইয়ের, বাকি সব অন্য সব আন্ডারগ্রাউন্ড বা পপুলার আর্টিস্ট আর ব্যান্ডের, কিন্তু তাও মানে ইটস জাস্ট সো অ্যামেজিংলি ডান। ইভেন কি মানে তাশানের গানটাও, আমরা তাশান ভাইকে এত পচালাম গত এপিসোডে, কিন্তু উনার গানটাও এখানে মানে বিত্তালপনা টাইপের হয়েছে। ইট ওয়াজ রিয়েলি নাইস। তারপর যে গানটার কথা না বলেই না, সেটা হচ্ছে ঘুমপাড়ানি গান। সুমন ভাইয়ের 3 বছরের মেয়ে অরোরার গাওয়া প্রথম পার্টটুকু এত কিউট, ও মাই গড, ও গানটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তারপর আমরা সেদিন বলছিলাম ঝড়ের কথা, তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, ঝড়ের, যদিও সবাইকে আগে থেকে বলে রাখি যারা ঝড়ের ডেমোটা শুনছে, অ্যালবাম ভার্সনটা স্লাইটলি ডিফারেন্ট, যদিও অনেকের কানে লাগে নাই, কিন্তু স্লাইটলি ডিফারেন্ট। তারপর আসছে শম্পা রেজার করা কে গানটা। কে এর ব্যাপারে সবচেয়ে মজার জিনিস হলো যে আমার লিরিক্সের যেই পার্টটা আমার সবসময় কানে লাগে হলো যে সুমন ভাই আমাদেরকে শম্পা রেজার
কে পাওয়ার জন্য লাইক ওনার গান গান গাওয়ার চান্সটা পাওয়ার জন্য উনি কত ট্রাই করলো হ্যান ত্যান। তো উনি মেঘের দেশে ট্রাই করেছিলেন শম্পা রেজাকে। হ্যাঁ, এই গানটার যে কথাটা আমার সবসময় কানে লাগে সেটা হলো কেন তুমি খোঁজো শুধু আমাকে। কারণ উনি বলতেছেন ওনার কত কষ্ট হলো শম্পা রেজাকে পাওয়ার জন্য একটা গানের রেকর্ডিং এর চান্সের জন্য। সো আমার শুধু ওই পার্টটা খুব কানে লাগে, কিন্তু গানটা এমনি অসাধারণ। অসাধারণ, হ্যাঁ। তারপর বৃষ্টি সিমেনের সাথে করা গানটা এত সুন্দর, গানের কথাগুলো, হ্যাঁ কম্পোজিশনটা খুব সুন্দর। কম্পোজিশন খুবই সুন্দর, কিন্তু আমার জাস্ট একটা খটকা আছে হলো যে সিনথেসাইজ, ভোকাল সিনথেসাইজ একটু বেশি হয়ে গেছে। Well, I liked it. ইটস নাইস, কিন্তু হ্যাঁ, ইটস আমার আ মনে বিট হয়েছে- ওভারডান। আমার মনে হয়েছে কি যে গানটার মধ্যে আমি একটু ফুয়াদ ভাইয়ের ছোঁয়া খুঁজে পেয়েছি, শুধু ওই পার্টটুকুর মধ্যেই। বাট ইট ওয়াজ রিয়েলি নাইসলি ডান। ইট ওয়াজ রিয়েলি নাইস। এছাড়া তো নীর যে গানটা আছে, হ্যাঁ, আমাদের ডাবল আর ডাবল আর, ওইটাও আমার কাছে খুবই ভালো হয়েছে। লাগে। এবং আমরা শুনলাম অ্যাকচুয়ালি আমাদের ফোরাম থেকে আমাদের একজন মেম্বার, উনি আমাদেরকে বললেন যে হি ইজ অনলি 14 ইয়ার ওল্ড এন্ড হ্যাঁ, কানাডা থেকে লেফট অন মেইন এর গিটারিস্ট, রাইট? ও হচ্ছে বেস্টটা করেছে ওই গানের মধ্যে। সো দ্যাট ওয়াজ নাইস, কারণ বেস শুনলেই সবাই ভাবে সুমন ভাই করেছে। So, হ্যাঁ হ্যাঁ তারপর গিটারিস্টদের কথা যেহেতু আসতেছে, যে গানটা না বললেই হয় না, সেটা হলো ফুলগুলো সব গেল কোথায়। ওহ মাই ফেভারিট। কারণ এটার মানে ক্রেডিটস এর কোনো শেষ নাই। শেষ নাই। কমপক্ষে 5 না 6 জন গিটারিস্ট বাজাইছে, 4 জন ভোকাল দিছে, প্লাস সুমন ভাই, সো দ্যাটস 5। এত সুন্দর গান। এই গানটাই হচ্ছে সবচাইতে লম্বা গান অ্যালবামের মধ্যে, এবং ইটস টোটালি ওয়ার্থ ইট। আমার মনে আছে আমি অ্যালবামটা শোনার সময় একদম এই গানটা আমি পুরো 1.5 দিন কন্টিনিউয়াসলি, তারপর আমি বাকি গানগুলো শুনেছি। আমি অ্যাকচুয়ালি আটকে গেছিলাম পরাজয়। ও এলিটা আপুর সাথে যেটা করলো পরাজয়, এত সুন্দর সফট গান কিন্তু খুবই সুন্দর। এরপর আমি আটকেছি বেসিক্যালি কেতে, এরপর ফুলগুলো সব করলো কোথায়। তারপর আরবো ভাইরাসের সাথে করলো যেটা শহর, ওই গানটা নাইস, এটা শুনে মনেই হবে না যে নাথিং লাইক আরবো আরবো ভাইরাস, ভাইরাস। এক্স্যাক্টলি। হ্যাঁ, আসলে বোকা মানুষটা শুধু শোনার মতোই না, ওন করার মতো একটা অ্যালবাম। আসলে তো আপনারা যারা এখনো শোনেননি, আপনাদের ডেফিনেটলি ট্রাই করা উচিত, এন্ড উই আর শিওর দ্যাট ইউ আর গোনা লাভ দিস অ্যালবাম। পরেও আকাশটা এখনো কালো, ফুলগুলো সব গেল কোথায়। তো আরো একটি মিক্সড অ্যালবাম যেটি বের হলো সেটা হচ্ছে লাইভ নাও, যেটা আসলে বের হয়েছে আমাদের গত পর্ব রিলিজ হওয়ার আগে, কিন্তু আমাদের রেকর্ডিং এর পর, so আমরা মেনশন করতে পারিনি। আচ্ছা এটা কি লাইভ নাও আর লিভ নাও, যেটা আপনি আমাকে একটু আগে জিজ্ঞেস করছিলেন? I don't know, কারণ দুইটাই চলে, যদিও সবাই ভাবে লাইভ নাও কারণ ইটস মিউজিক, মিউজিক রিলেটেড, কিন্তু লিভ নাও হতে পারে, ইউ নো, লাইক লিভ নাও, লিভ ইওর লাইফ। ওয়েল দিস ইজ হোয়াট হ্যাপেন্স যখন আপনি ফোরাম থেকে ইনফরমেশন পাচ্ছেন, যখন আপনি পড়ছেন or just নামগুলো। অ্যালবামের কভার দেখতেছি, like হ্যাঁ, so it's hard you to don't tell. really know it's live now or is it live now. ওইটাই, এখন কেউ যদি জানে আমাদেরকে ডেফিনেটলি লেট আস নো। তো এই অ্যালবামের সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা কতগুলো ডেমো যেগুলি কভার করছি আগে, সেগুলি এই অ্যালবামে রিলিজ হয়েছে। কি আমরা একদম যে ফার্স্ট এপিসোডে যেগুলো করেছিলাম, আমরা ফার্স্ট এবং সেকেন্ডে খুব সম্ভবত, আচ্ছা কাদের? ফার্স্টে তো আমাদের 71টা কভার করলাম Oh, আমরা, yeah. এবং ওটা আমরা বলেওছিলাম যে গানটি খুবই খুবই অসাধারণ টাইপের। হ্যাঁ, এবং এটা শুধু আমরা এক পর্বেই না, আমরা দ্বিতীয় কোনো একটা পর্বেও আমরা মেনশন করেছিলাম এই গানটার কথা। আমরা মেনশন করেছিলাম যে ওরা গেল কোথায়, ওরা গেল কোথায়, এক্স্যাক্টলি। তো আমরা অ্যান্সার পেলাম আরতি গানটা দিয়ে, আর কাদের ডেমো আমরা মেনশন করেছিলাম? কাল্পনিকের। মাই ফেভারিট। ও আর যে এই অ্যালবামের মধ্যে যে গানটার কথা মেনশন না করলেই না, সেটা হচ্ছে কৃতিক ফেটের কৃতিত্ব। গানটা একটু ডিফারেন্ট, Very different. কম্পোজিশনটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। And it's not typical Cryptic Fate. ইটস নট টিপিক্যাল কৃতিক ফেট। ওদের আলোয় বাঁধা রাতের টুকরো যে গানটা দানবের মধ্যে, অনেকটা ওই রকম একটু টাচ আছে, বাট ইটস মাচ বেটার। আবার কিছুটা নিদ্রা। হ্যাঁ হ্যাঁ, নিদ্রার টাচও আছে, বাট ইটস মাচ বেটার আই উড সে। ইট ওয়াজ রিয়েলি নাইস। এছাড়া ধরো আমার ডিএনএ এর গানটা, যেটা কিন্তু ডিএনএ এর খুব সম্ভবত এটা 3 নম্বর গান, লাইক দে আর রিয়েলি স্মল আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, ওরা যদিও রক থেকে এসেছিল একবার। এছাড়া তো আমাদের বাকি আরেকটা মিক্সড অ্যালবাম যেটা স্বপ্নেশ্বর 3 আমাদের টুনি টিম কভার করলো। আমি জাস্ট একটা কথা বলতে চাই ওই অ্যালবামের ব্যাপারে, Yeah. সেটা হলো ওই অ্যালবামের ব্রিডের গানটা, ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। ইটস লাইক এখন জাস্ট ফেব্রুয়ারি, কিন্তু আমি বলতে চাই যে
দ্যাট সং খুব সম্ভবত আমার টপ 5 লিস্টে থাকবে ফর 2007. ওয়াও, আগে থেকে আমরা একটা প্রিভিউ পেয়ে গেলাম। Yeah. হ্যাঁ, স্বপ্নচত্রী আসলে খুবই খুবই জোস একটা অ্যালবাম হয়েছে। সো আমরা আর এই নিয়ে বেশি কথা বলতে চাই না, যেহেতু আমাদের আরো বেশ কিছু অ্যালবাম আছে। হ্যাঁ, ওয়েল, হাবিব একটি আনটাইটেলড রিমেক অ্যালবাম বের করতে যাচ্ছে। হ্যাঁ, আমরা ফোরামে যেটা দেখলাম, রাইট? ইয়া, দ্য থিং ইজ, হাবিব ওয়াহিদ মনে করেন যে ওনার অ্যালবামের টাইটেল ঘোষণা করার সাথে সাথে এটা চুরি হয়ে যাবে। সো এই ভয়ে তিনি কখনোই অ্যালবাম টাইটেল প্রকাশ করেন না। সো তার মানে অন্য হাজার হাজার ব্যান্ডের যে মায়া নামে অ্যালবাম আছে ওটাতে তার কোনো প্রবলেম হয়নি। ওয়েল, ব্যাপারটা আসলে উল্টে গেছে, কারণ হাবিবের মায়া বের হওয়ার আগে আমাদের ফুয়াদ ভাইয়ের মায়া 1, মায়া 2 ছিল। ওইটাই। সো আই ডোন্ট নো। যাই হোক, সো এই অ্যালবামে তো ওয়াহিদ সিনিয়রও নিশ্চয়ই আছেন। ইয়া, নো সারপ্রাইজ দেয়ার। Exactly. আর ন্যান্সি নামের একজন নতুন মুখ থাকছে, এবং অ্যালবামটিতে হাবিব, শচীন দেব বর্মন, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের Wow. গান রিমেক করছে। Well, এই কথা প্রসঙ্গে যে অ্যালবামটির কথা না বললেই না, সেটা হচ্ছে বাপ্পার একটি নতুন অ্যালবাম বের হলো সন্দীপনকে ফিচার করে, এবং অ্যালবামটির টাইটেল হচ্ছে ট্রিবিউট টু এস.ডি. বর্মন। হ্যাঁ, ওয়েল, আমি আজকে সকালে শুনছিলাম অ্যালবামটা। রিমিক্স বা রিমেক বলতে আমরা কম্পোজিশনে যেই ঝাঁকানাকা ভাবটা বুঝি, অ্যালবামটা শুনলেই সেই ভুল ধারণাটা কাটবে। well, আমি যেটা বলতে চাই, সবাই রিমিক্স ভাবলেই ভাবে যে আমরা র্যাপ দিব, আমরা একটু ধুমধামাক্কা মার্কা হবে, বাট দ্যাটস নট নেসেসারিলি ট্রু। অনেক গানই আছে যেগুলি রিমেকগুলো স্লো হয়, যেমন জাতিস্বরের একটা গান যেরকম এক্সাম্পল ছিল আমাদের তুমি বলবো, রাইট? লালনের গানটা ইট ওয়াজ ইন ফ্যাক্ট আরো মেলো, লালনের মতো অত জোশে ছিল না। ওয়েল, আমাদের অত দূরে যাওয়া দরকার নেই। আমাদের এই অ্যালবামের মধ্যেই শচীন দেবের খুব জনপ্রিয় গানগুলো, যেমন মনে পড়ে রুবি রায়, তারপর শোনো গো দক্ষিণ হাওয়া, তারপর ঝিলের জলে, এই গানগুলো, এত বিখ্যাত গানগুলো, হ্যাঁ, এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, মানে মুডের কোনো চেঞ্জ হয় নাই। ইভেন কম্পোজিশনের যে তালটাও একরকমই ছিল। খুবই সুন্দর অ্যালবামটা। সো আমি বাসায় যে আবারও শুনবো। এছাড়া তো বাপ্পার একটা সোলো অ্যালবামও বের হলো গত মাসে। দিন বাড়ি যায়, এবং দীর্ঘ 3 বছর পর ওনার এই সোলো অ্যালবামটি বের হলো। তো আপনি কি শুনেছেন? না, অ্যাকচুয়ালি তুমি? আমি শুনেছি। অনেস্টলি আমার যেরকম আশা ছিল, সবগুলো গানে আমার সেই আশাগুলো পূরণ হয়নি, এবং অনেস্টলি অ্যালবামের কিছু কিছু গানের মধ্যে আমি হিন্দি সিনেমার গানের ধাঁচ খুঁজে পেয়েছি, এবং হোপফুলি আমরা নেক্সট এপিসোডে বাপ্পা ভাইয়ের সাথে কথা বলবো। Are we? ইয়েস, সো আমরা সেখানে ডেফিনেটলি ওনাকে জিজ্ঞেস করবো সরাসরি। ও, গুড নিউজ, খবর আছে। কোনটা? বন্ধ বের হচ্ছে? ইয়েস, ফাইনালি বন্য বের হচ্ছে। ফাইনালি, আমরা যদিও ডেট জানি না, কিন্তু আমরা মাস জানি। মার্চে বের হচ্ছে বন্য 2টি অ্যালবাম, বন্য 1, বন্য 2। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। ফুয়াদ ভাই ভ্যালেন্টাইন্স ডে মিস করলো, দ্যাটস মাই রিগ্রেট। কি করব? ওয়েল, বন্য ফাইট হতে মাস দরকার হয় না, দিন দরকার হয় না, এনি ডে ইজ গুড। এছাড়াও তো আরো 2টি অ্যালবাম আছে। স্ট্রাইকিং এর নতুন সূর্য দিবস। হ্যাঁ, এই অ্যালবামটা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে আর্লি 90s এর আমরা যেরকম রক ব্যান্ডের গান শুনতাম, অনেকটা ওরকম ধাঁচের মনে হয়েছে আমার। যদিও মানে ইট ওয়াজ গুড মেমোরিজ ব্যাক দেন, এত ফাইজলামি করতাম ওই সময়, শুনে হঠাৎ করে আই ওয়াজ ব্যাক ইন আর্লি 90s। আমি শুনি আসলে ওদের অ্যালবাম অনেস্টলি, যদিও আমার সিডি প্লেয়ারে আটকায় যাবে না। কেন, আপনি সিডি প্লেয়ার কি ঠিক করেছেন? আগে শুধু আটকে যেত ভাঙা সিডি প্লেয়ার। না, মানে আমি বারবার শুনবো না আর কি, কিন্তু গানগুলো শোনার মতো। আচ্ছা, তার এছাড়া মানে আপনি রেকমেন্ড করেন শোনার জন্য? আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো ট্রাই করার জন্য, আচ্ছা। সবার হয়তো ভালো লাগবে। ওদের অ্যালবাম কভারটা আমি দেখেছি, এন্ড ইট ওয়াজ রিয়েলি জোস। খুব ভালো লেগেছে অ্যালবাম কভারটা দেখতে, বড়ই আমি আসলে সুন্দর। কভার দেখিনি, আমি জাস্ট ভিতর জিনিসটা শুনছি। হ্যাভ এন্ড হ্যাভ। হ্যাঁ, তো এছাড়া তো আছে আমাদের ব্লেজিং অ্যানেক্স, দ্য টেক ওভার। তো কেমন? আমি যেটা বলবো, দে হ্যাভ এক্সট্রিম পটেনশিয়াল, অনেক চান্সেস ওদের ভালো হওয়ার। এখন প্রবলেম যেটা হলো যে আমরা বাংলা হিপ হপ বলতে আমরা ভাবি স্টোইক প্লেস। এখন
হিপ হপের দুইটা সাইড আছে, দের ইজ লাইক হিপ হপ অ্যান্ড R&B অ্যান্ড দের ইজ হিপ হপ অ্যান্ড র্যাপ। এবং আমি যেটা বলবো যে স্টোইক ব্লেস আর ব্লেজিং অ্যানেক্স দুইজন দুই পথে। আচ্ছা, কারণ তো ওদের সাথে স্টোইক ব্লেসের কম্পারিজন করাটা ঠিক হবে না, ঠিক হবে না। কারণ আপনি যদি ব্লেজিং অ্যানেক্স শুনেন এবং স্টোইক ব্লেসের কথা না চিন্তা করে শুনেন, ডেফিনেটলি দেখবেন যে ওরা র্যাপ করতে পারে। আই মিন ইটস অ্যামেজিং। ওরা বাংলা বলে যাচ্ছে একদম বুলেট স্পিডে। তো বাংলা আছে, বাংলা আছে, ইংরেজি আছে, এবং ওদের কিছু কিছু গেস্ট আর্টিস্ট আছে। না না না, আমি মিন করেছি বাংলা আছে অ্যাজ ইন উইদাউট এনি অ্যাকসেন্ট। ডেফিনেটলি, দ্যাটস গুড। আই এম ডেফিনেটলি গোনা লিসেন টু ইট দেন। এবং আমি যেটা রেকমেন্ড করবো, তুমি যেহেতু শুনোনি, সেটা হলো চোর পুলিশ ডাকাত। আচ্ছা আচ্ছা, গানটা মানে শুনলে হাসতে হাসতে মানে মরে যাওয়ার মতো। ওয়াও। একটা জিনিস যেটা আমি এরকম হিপ হপ অ্যালবাম, তারপর অ্যাকচুয়ালি ফুয়াদ ভাইয়ের অ্যালবাম সম্বন্ধেও আমি বলতে চাই, সেটা হলো যে অনেকেই দেখা যাচ্ছে যে গানের আইদার বিগিনিংয়ে বা এন্ডে একটা ছোটোখাটো স্কিট দেয়, ইউনো সামথিং ফানি, গানটা ইন্ট্রোডাকশন হিসাবে। এখন আমি যেটা বলবো আমাদের ওয়েস্টার্ন সিভিলাইজেশন থেকে যেটা শেখা উচিত, সেটা হলো ইউজুয়ালি দেখবেন যে আমেরিকায় যেসব সিডি রিলিজ হচ্ছে সেসবের স্কিটগুলো একটা আলাদা ট্র্যাকে থাকে। সো আপনি যখন গানটা শুনতে চান, ইউ ক্যান লিসেন টু ইট উইদাউট দ্য স্কিট। ইটস লাইক আ পার্সোনাল প্রেফারেন্স। আচ্ছা, অনেক অ্যালবাম তো বের হলো এবং অনেক অ্যালবাম তো বের হবে। হোয়াটস আপ উইথ আরমিন এন্ড শাহানাজ অ্যালবাম? ওয়েল, সিরিয়াসলি, লাইক ইউ নো, এটা আমার কাছে কি মনে হয়, কি এটা মনে হয়? হচ্ছে একদম মোক্ষম উদাহরণ নারী নির্যাতনের। নারী নির্যাতন অবশ্যই সব জায়গায় মেয়েরা বঞ্চিত, সব জায়গায় মেয়েরা অবহেলিত। ইভেন এই অ্যালবাম রিলিজের ক্ষেত্রে সবার অ্যালবাম বের হয়ে যাচ্ছে, দুনিয়ার সবার অ্যালবাম বের হচ্ছে, আর্মিন আর শাহানার অ্যালবাম কই? 6 মাস ধরে কোনো ঠিক আর্মিন তো আমাদেরকে বললো না, যে আমরা তার কোনো রিজন শুনবো না, আমরা কোনো কিছু শুনবো না। আপনি আম করে কিছু হবে না, এইটা আমরা মানি না, এটা আমরা মানবো না। আমরা আর্মিন এবং শাহানার অ্যালবাম অতি শীঘ্রই চাই 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 চাই। ওকে, আমি প্রডিউস করে দিব না, আমাকে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের অ্যালবাম প্রডিউস করে দিব। হ্যাঁ, কারণ powerpoint.com সবাই is মরে রাজি। যাচ্ছে শোনার জন্য। powerpoint.com is ready to do that. তো চলো আমরা অ্যালবামের কথা ছেড়ে আমরা এখন মিথের সাথে কথা বলি। হ্যাঁ, ওরা তো powerpoint.com এর পড়া নিয়ে বের হলো। তো চলেন আদনান এবং অদিতের সাথে কথা বলি। সময় তুমি এসেছো এই প্রান্তে, আমার সীমানা সীমানা পেরিয়ে। হ্যালো অদিত ভাইয়া, হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো। আর আদনান ভাইয়া গেল কই? কেটে পড়ছে নাকি? না না, ও এখানে আছে। আমতা আমতা করে শুধু মেয়ে গলা শুনে হ্যাঁ, ওইটা হলো আমাদের এক্সাইটিং থিং। আমরা মাঝে মাঝে ছেলেদেরকে ফোন করার সময় মানে ইজিলি আমাদের হোস্টকে দিয়ে ফোন করাই। লজ্জা পাইছে নাকি? মোটামুটি এখন ওর নাকটা দেখলাম লাল হয়ে আছে। আপনাদের তো শুরু হলো নতুন একটা যাত্রা মিথ দিয়ে। সো আমাদের ফার্স্টে বলেন যে ওয়াই দ্য নেম মিথ? মিথের বাংলা তো পৌরাণিক। পৌরাণিক জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ দেখে বা হতে চায় কিন্তু অ্যাচিভ করতে পারে না, এমন একটা ব্যাপার যেটা মানুষ খালি কল্পনা করতে পারে, একদম কখনো সেটা টপিক পৌঁছাতে পারে। তো মিউজিকটাতে আমি যখন আসলাম, যখন মিউজিককে বোঝা শুরু করলাম, তখন দেখলাম আমি যত যাচ্ছি মনে হচ্ছে যে আরো অনেক বাকি, এবং কখনো আমি আমার আমি নিজেকে তৃপ্ত করতে পারছি না যেরকম মিউজিক করি না কেন। তো তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে তার মানে মিউজিক তো আমার কাছে এক ধরনের মিউজিক। আচ্ছা, আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো, আমরা এটা আগে একবার আমাদের একটা আগের পর্বে আমরা নিজেদের মধ্যে জিজ্ঞাসা করছিলাম, পাওয়ার্ড বাই polarpoint.com মানেটা কি? polarpoint.com-টা হচ্ছে এক ধরনের আসলেই ওই যে ভিডিও গেমে খেলে না, পাওয়ার বাই স্পেশাল পাওয়ার। আচ্ছা আচ্ছা, polarpoint.com হচ্ছে অনেকটা এরকম পাওয়ারের মতো। এদের নাকি মোটামুটি 22,000 ইউজার আছে। একটা নতুন ব্র্যান্ডের যদি কভার পেজে polarpoint.com এটা থাকে, আমরা আলাদা একটা পাওয়ার পেয়ে যাচ্ছি, এক্সট্রা পাওয়ার। পাওয়ার তো গেমের পাওয়ার আপ অনেক ধরনের নিচের পাওয়ার আপ হচ্ছে কি polarpoint.com। হ্যাঁ, আমরা খুবই সারপ্রাইজড হয়েছিলাম এবং খুবই খুশি হয়েছিলাম এবং খুবই অনার্ড হয়েছিলাম। অনেস্টলি এটা কোনো ফালতু কোনো গান ছিল না, তো গানগুলা আমাদের এত ভালো লেগেছে, আমরা এত পছন্দ করেছিলাম। উই ওয়ার রিয়েলি অনার্ড যে ওয়াও, লাইক আমাদের লোগোটা পাওয়ার্ড বাই polarpoint.com। হ্যাঁ আমাদের এর মধ্যে এবং আপনাদের সাইটের মধ্যে পর্যন্ত ছিল। তো
মানে আমার কাছে মনে হচ্ছিল যে pola.com আমাকে হয়তো পচায় উড়াই দিচ্ছে। ওয়েল আমরা আমাদের যদি গানটা না ভাল লাগে আমরা করি মাঝে মাঝে পচায় উড়াই দেই। এখন ভাল লাগছে তো তো আপনি বেঁচে গেছেন নাকি? কয়েকদিন আগে দেখলাম যে তাহসান আপুকে নিয়ে খুব সুন্দর পচা না সেটাই সেটাই আমাদেরকে মানে ইজিলি গেস করতে পারবেন না কি আর করব। হচ্ছে না, এটা কিন্তু আমরা কিন্তু মানুষকে খুব পচাই, আমাদের বদনাম আছে। এবং দেখেন আমরা যে গুলতি নিয়ে বসে আছি, রেডি কিন্তু আমরা ব্যানারে গুলতি নিয়ে বসা। So, হ্যাঁ একদম রেডি আমরা গত পডকাস্টে আমরা বলছিলাম যে গান মানে অ্যালবাম কিনতে, গানগুলো শুনতে, অ্যাপ্রিসিয়েট করতে। তো মানে সেই প্রসঙ্গে যাই, আমরা শুনেছি যে বাণিজ্য মেলায় আপনারা ফার্স্ট করলেন, তাই না, সেরেমনিটা করলেন, তো খুব ভালো সাড়া পেয়েছেন। ওখানে অর্ণব ছিলেন, হায়দার হোসেন ছিলেন, হু ইজ বাই দ্য ওয়ে আপনাদের আঙ্কেল, চাচা। না না আমার চাচা না, আমার ভাই। ভাই এবং এবং ঐসব তো আপনি তো উনার শিষ্য রাইট? না না সিরিয়াসলি, হ্যাঁ ভাই মানে কি ধরনের ভাই, কাজিন? মানে আমরা হচ্ছে কি কাজিন, আমরা হচ্ছে একদম ছোটবেলা থেকে একসাথে। আমরা একদম ছোটবেলা থেকে ওনার কাছ থেকে বকা খেয়েছি, মানে বকা খেয়ে বড় হওয়া। চাচা চাচা শুনছি আমি কার কাছ থেকে, যাবে চাচা? না 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 চাচা না, উনি কষ্ট পাবে। ভাগ্য ভালো ওনাকে জিজ্ঞেস করে নাই তুমি। না হাজারে তো মাঝখানে ইন্টারভিউতে বলছিল যে আমার এক ভাই আমাকে দেখাচ্ছে সিডি ভালোবাসা। জি জি, ওটা কি আপনার কথা? ওটা আমি দেখাচ্ছি। ও আচ্ছা। ওয়েল এখন তো ভ্যালেন্টাইন্স ডে, ইউ নো, সো এই জন্য ভালোবাসা তোমার জন্য, সো চলে যায়। হতেই পারে। আমার মন খুব খারাপ এই দিনে। কেন? আমার মোবাইলে 18 পয়সা, পকেটে 18 টাকা, কালকে আমার বউয়ের বার্থডে, আমার কাছে 20,000 টাকা নেই, ওটা 2,000 টাকা নেই। ওয়াও, হচ্ছে আমার অবস্থা। এর থেকে তো দুঃখজনক আর কিছুই হতে পারে না। হ্যাঁ এর আহা, থেকে দুঃখ দিলে কিছুই হতে পারে না। তো আপনাদের তো অ্যালবামে বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে, একখানে তো আপনারা ব্যাক পাইপিং ইউজ করছেন, ওই আইডিয়াটা কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, আইডিয়াটা আসছে হচ্ছে আমি ইন্টারনেট থেকে একটা ট্র্যাক নামাইছিলাম আচ্ছা ব্যাক পাইপারে, তো আমার খুব ভালো লেগে গেছিল এটা। তো ভালো লাগার পরে যেখান থেকে পেয়েছিলাম সেই লিঙ্কে খুঁজে দেখলাম যে এটা মিউজিশিয়ান যে, তখন ওনাকে একটা মেইল পাঠালাম যে আমাদের একটা ছোটখাটো ব্যান্ড আছে, তো আমরা চাই যে বাংলাদেশি থেকে ব্যাক পাইপার বাড়াতে পারে না, আমাদের গানের স্টার্টিং এ আপনার এটা ইউজ করছি, ইফ ইউ ওয়ান্ট, যদি চান তখন আমাকে শুধু সলো ব্যাক পাইপারটা এই মেইল করে যদি পাঠিয়ে দেন। পরে দেখুন তিনি খুব ভালো অ্যাপ্রিসিয়েট করলেন, আচ্ছা তিনি বলেন ঠিক আছে কেন ইউজ করবেন না। তো তারপরে মানে উনি একদম সলো শুধু ব্যাক পেপার সাথে পাঠিয়ে দিলেন, নাইস। সেটার উপরে আমরা বাকিটা দিলাম। ওয়াও। তো আপনারা অ্যালবাম থেকে কি ধরনের ফিডব্যাক পেলেন, পাচ্ছেন, আপনাদের অনুভূতিটা কিরকম? অনুভূতি হচ্ছে যে আমরা যেহেতু কখনো কোনো রকম শো করিনি বা আমরা কখনো কোনো মিউজিক সার্কেলের সাথে কখনো মিশিওনি, তারপরেও যে আমাদের অ্যালবাম প্রায় 6,500 মতো সেল হয়েছে, সেটা আমার কাছে আসলে একটা অনেক বড় আশ্চর্যের ব্যাপার। যে এবং আমি এর জন্য সবচেয়ে বেশি থ্যাঙ্কফুল হচ্ছে গিয়ে pola.com আর রেডিও ফুচি কাছে, থ্যাংক তারা ইউ। অনেক অনেক ভালো পাবলিসিটি দিয়েছে। বিশেষ করে pola.com এত বেশি পাবলিসিটি দিচ্ছে, একদম কভার পেজে এখন পর্যন্ত রিলিজ, তারপরে আমাদের ফোরাম টোরাম খুলে দেখার অবস্থা। আপনারা আমাদের পাওয়ার আপ নিবেন আর আমরা কিছু করব না, হ্যাঁ। এটা কেমনে হয়? And you deserve it, you deserve it. আপনাদের গানগুলো মানে কম্পোজিশন গুলো এত জোস, অনেক ম্যাচিউর লিরিক্স গুলো। তো আমার তো যেটা মনে হয়েছে যে আমাদের অনেক কিছু শিখার আছে, এখন কম্পোজিশনে জ্যান্ডেল হয়ে গেছে, আমরা চেষ্টা করছি সেগুলো ঠিক করার, নেক্সট অ্যালবামে যেন এগুলো কোনো প্রবলেম আছে। নেক্সট অ্যালবামে আপনারা পাওয়ার আপ করবেন তো? অবশ্যই, আপনারা ছেলে কেন করব না, ডেফিনেটলি। ট্যাবলেট নিয়ে রেডি থাকবো, পাওয়ার আপ ট্যাবলেট। আপনি বলছিলেন যে মানে ঘরেই গান টান করতেন। আমাদেরটা হচ্ছে অনেকটা হায়দ্রাবাদের মতোই, মানে আমার বাবা মা তারপরে কাকা অনেকেই মিউজিকের সাথে রিলেটেড অনেক আগে থেকে। হায়দ্রাবাদে তো ছিলেনই আমাকে বকার জন্য 24 ঘন্টা, এখন মনে হয় তেলমন্দ খাওয়া লাগে গান করতে গিয়ে। আমি এখন আপনি বিশ্বাস করবেন না, আমার অ্যালবামের সবগুলো গান এখনো হায়দ্রাবাদে শোনেন নাই, আমার এত সাহস হয়নি ওনাকে গানগুলো শোনানো, আমি শিওর ঝাড়ি খাবো এই জন্য। আমার ধারণা যে আমাদের আজকে যদি আল্লাহ কোনো যোগ্যতা দিয়ে থাকেন,
সেটা অনেকটা ম্যাচিওর করার জন্য এক অংশ দায়ী হাজার। হ্যাঁ, একটা জিনিস যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমি যখন অ্যালবাম মানে কাজ শেষ হলো তখন তো আমি প্রথমে জি সিরিজে গিয়েছিলাম বাবা মাকে না বলে। জি সিরিজে যাওয়ার পরে খুব সুন্দরভাবে শুনলাম যে আপনার গান খালেদ ভাই পছন্দ করেননি। আমার খুবই ভালো লাগলো। খুবই ভালো লাগলো। মনে হলো সিরিজটা ফেলে দিয়ে রাস্তায়। আহা আর 2 বছরের শ্রমকে এরকম করে ফেলে দিল তারা। তো নেক্সট যাওয়ার সময় হঠাৎ করে লেজার ভিশন চোখে পড়লো, তো ভাবলাম যেখানে যাই এখানে গিয়ে সিডি দিয়ে আসলাম, দিয়ে বললাম যে পছন্দ হলে রেখে নালে রেখে না। তারপর দেখলাম তারা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করলো, ডাক দিল, ওর জন্য অনেক কিছু করে ফেলেছে বিষয়। তখন আমার মনে হয়েছে যে না, আমরা চালাই দিতে পারবো। অবশ্যই। আসলে খুব খারাপ লাগছিল। আর না, প্রথমে তো সবারই একটু মানে কাঠখোট্টা তো একটু পোহাতে হয়, তাই না? তো মানে হায়দার ভাইয়ের সাথে যে আমরা কথা বলছিলাম, উনিও বলছিলেন যে প্রথমে রেকর্ড লেভেল অনেকেই বলেছে আরে এই গান তো কেউ শুনবে না, কে গান কিনবে, হ্যান ত্যান অনেক কিছু, কিন্তু তারপরে এখন দেখেন উনি কোথায়, তাই না? তো সবাই তো মর্মটা বোঝে না, তো আপনাকে মানে লেগে থাকতে হবে, আর আমরা তো আছি। এটা এখন আমাদের এইম একটাই যে আমাদের কোয়ালিটি বিল্ড আপ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সবকিছু আসবেই। আর আদনান ভাইয়া গেল কই? ওকে, একসাথে। মানে মানে একসাথে কথা বলতে চাই আমরা আর কি। তো হ্যাঁ হ্যাঁ, ওকে। তো ভাইয়া কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনি পড়াশোনা করছেন কি? কম্পিউটার সায়েন্সে মাত্র শেষ করলাম আর কি করা। এখন একটা মানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছি। ও ওয়াও। পাশাপাশি মিউজিকও কি? টাইম হয় কিভাবে? টাইম দেন কিভাবে আপনারা? আমি আসলে নিজেকে টাইম দিই শুধু মানে ভয়েস ট্রেনিং। আমি খালি গানই শিখি আর মাঝে মাঝে অডিটকে সাপোর্ট করি আর কি, কম্পোজিশনে। আচ্ছা, সো অডিটর কম্পোজিশন সব। না, আমি শুনেছি আপনি খুবই লাজুক টাইপের। তো আপনি, না সিরিয়াসলি, কথাবার্তায় বোঝা যায় না। আমার কাছে খবর আছে আপনি সবসময় করে যেতে চান, পাশ কেটে যেতে চান। তো আপনি যদি বলেন যে সব অদিত ভাইয়ার করা, আমরা কিন্তু বিশ্বাস করছি না। না করা কিছু ওই মানে বেশিরভাগ জিনিস ওই করে। আমি শুধু সাপোর্ট দিই আর কি, যতটুকু পারি। সাপোর্ট দেন আগে 50%। সব দোষ, সবকিছু অডিটে। তো আমাদের সাইড সম্পর্কে মানে আপনার কি মনে হয়, কি মনে করেন, কেমন লাগে? খুবই ভালো লাগে, মানে গানের জন্য মেনলি। তো কি ধরনের গান শোনেন আপনি? সব যাই ভালো লাগে, সিলেক্টেড কোনো টাইপ নেই। ভালো ভালো। তো আপনারা তো দুজনই দুই ভাই শুধু না, আপনাদের সাথে তো বোনও আছে, দোলা একটা গান করেছে। হ্যাঁ আচ্ছা, একটা গান করেছে। হাউ ওল্ড ইজ শি? ও কিসে পড়ছে আর কি, মানে বয়স বলতে হবে না, আই এম সরি। ও আচ্ছা। না মেয়েদেরকে বয়স জিজ্ঞেস করাতে নিষেধ। মানে কিসে পড়ছে? আমি শুনছি খুব ছোট। ও পড়ছে হচ্ছে কলেজ ফার্স্ট ইয়ার। ওরে আল্লাহ, তো বাচ্চা মেয়ে। নিজে কোথায়? বাচ্চা মেয়ে মানে? নিজে কোথায় মানে? আমি তো আপনাদের পরিচয় জানতাম না। আমাদের পরিচয় বলতে তো পারমিশন আছে? পারমিশন আছে তো, ডেফিনেটলি। আমরা পাওয়ার অফ দিব, পারমিশন দিব না। হ্যাঁ, না আমরা হচ্ছে, চিন্তা করেন না, আমি আপনার বয়স জিজ্ঞেস করবো। অসুবিধা নেই, আমি বলে দিতে পারবো। হ্যাঁ অ্যাজিফ আপনি আমার বয়স জানেন, আমার জন্মের সময় আপনি ছিলেন কাছে, না? তো কাছে থাকা দরকার আছে। আচ্ছা, আমি হচ্ছে মায়া পান, আর উনি ইয়া, আর আমি হলো যে কিছুই বলি না, আমি হলো শিয়া। শুধু হুকাও আচারে। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, যে মানে আপনাদের গানগুলোর মধ্যে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে মা গানটা। তো মা গানটার মধ্যে যে কবিতাটা আবৃত্তি করেছে কে? এটা করেছে আমার আরেকটা ভাই, আমার খালাতো ভাই। আচ্ছা। আমার একটা খুব খারাপ অভ্যাস আছে, আদনান ভাই মনে বলেছে আমি কিছু জানাই না কাউকে কখন কি আছে। আমি 2টার সময় শিফট রাখলাম স্টুডিও, আদনান ভাইকে 1টার সময় ফোন করে বলবো ভাই 2টার সময় ভয়েস দেওয়া লাগবে, চলে আসো। তো আমার ভাইয়ারও জ্বর ছিল, এখান থেকে ভাইকে তুলে নিয়ে আসলাম। কারণ মার ঘটনাটা হচ্ছে এরকম যে আমার মার বার্থডে ছিল, তো অক্টোবরের 19 তারিখে আমার মার বার্থডে। তো আমি 17 তারিখে চিন্তা করলাম যে মাকে তো সবসময় অনেক কিছু দিই, এবার আমার মনে হয় আমার একটা গিফট দেওয়া উচিত, যেটা আসলে মাকে একটু মানে মা একটু অবাক হবে। আমি আর ভাইয়া মিলে এখন টিউন করলাম, বাসায় বসে কম্পোজিশন করলাম, করে
তো রাতের বেলা শিফট নিলাম, আচ্ছা শিফট নিয়ে দাদা গেল, মানে আমার বড় ভাইয়া যিনি সরাসরি ভয়েস দিয়েছেন কবিতায়, উনি গেলেন, সবাই যে গানটি করলাম। তো যে প্রবলেমটা হলো যে গান করার পরে কারেন্ট চলে গেল, করার সময় নাই, মাকে দিতে পারলাম না। চিন্তা করলাম যে পরের দিন সন্ধ্যাবেলায় বার্থডে সময় মাকে গিফট দিয়ে দিব একবারে। তো মজার ব্যাপার ছিল যে বুনো ভাইয়ের মিক্স করার কথা ছিল, তো বুনো ভাইকে ফোন করলাম, উনি বললেন যে উনি খুব বিজি। আসলে আমি পুরোপুরি বিপদে পড়ে গেলাম যে কি করবো এখন, মিক্সটা না করলে আমার মাকে শোনাতে পারছি না। তো একটা ভাইয়ের বাসায় গেলাম, ওনার বাসায় গিয়ে কোনো মতে মিক্স করলাম, কিন্তু বাসায় এসে শুনে কিচ্ছুই হয়নি। আরে তখন কি করবো যে আমার এমন অবস্থা ছিল যে আমার চোখ দিয়ে পানি পড়ছিল, আমার কাছে আমার জিনিসটা তৈরি, কিন্তু আমি আমার মাকে দিতে পারছি না। তো পরে বাসায় বসে বহুত কষ্টে মিক্স করলাম, করার পরে আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো আমার পছন্দ হবে না, কিন্তু পরের সিনটা ছিল বাসায় ওই দিক প্রায় 60 জন মানুষের মতো ছিল, প্রত্যেকে কাঁদছিল। মা এক কোনায় দাঁড়িয়ে কাঁদছে, বিশেষ করে লাস্টে মা যখন মানে মা ডাকা হচ্ছিল গানের জায়গায়, মা কাঁদছে একদিক থেকে, আমার নানিমা কাঁদছে, বাবা বাসায় আসলো, বাবা কাঁদছে। হ্যাঁ মানে গানটা খুবই ইমোশনাল, আর যে মানে আবৃত্তির পার্টটা আর যেভাবে মা ডাকে, ও মাই গড, লাইক একদম মানে বুকের মধ্যে যে লাগে গানটা। এটা গান গাওয়ার সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল যখন গান গাচ্ছিলাম। তো গানটা লেখা কার? অসাধারণ অসাধারণ। হচ্ছে আমার আরেকটা ভাইয়া, ওনার নাম হচ্ছে আবদার, Wow. ডিমান্ড ভাইয়া। দিওয়ান ভাই। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনাদের অ্যালবামে মানে পুরো একটা লাইক ফ্যামিলি প্রোডাকশন বলা যেতে পারে অলমোস্ট। মোটামুটি বলা যায় ফ্যামিলি প্রোডাকশন। তো সবারই কন্ট্রিবিউশন আছে। আমরা সেদিন মানে একটা পডকাস্ট, আমরা একটা স্পেশাল এডিশন বের করেছিলাম পডকাস্টে শুধু আপনাদের জন্য, মানে আপনাদের যে অ্যালবাম রিলিজ হচ্ছে। তো ওখানে আমরা বলছিলাম যে একদিক থেকে ভালোই হয়েছে যে মানে দুই ভাই মিলে করছেন, যে ব্যান্ডটা ভেঙে যাওয়ার কোনো স্কোপ থাকবে না। হ্যাঁ আমরা এই জন্যই বেসিক্যালি দুইজন ভাই নিয়ে করা, যে ভাঙার কোনো চান্স নেই এবং আমাদের মেন্টালিটি মেলে। দ্যাটস গুড। তো তবে সমস্যা হয় অনেক। কি ধরনের সমস্যা হয় হচ্ছে মিউজিশিয়ান পাওয়া যায় না। নেক্সট অ্যালবামে আপনাদের কি করছেন নেক্সটে? নেক্সট অ্যালবামে চেষ্টা করছি আরো বেশি ইমপ্রুভ করার, আমাদের ফল্টগুলোকে ঠিক করার। আচ্ছা, আমি যখন এখন অ্যালবামটা শুনি তখন মনে হয় আমার গানের কথার থেকে মিউজিক অনেক বেশি। ওয়েল বেসিক্যালি এটা তো একটা ফিউশন অ্যালবাম, তাই না? ফিউশন ব্যান্ড ইউ গাইস আর, তো অবভিয়াসলি লাইক একটু কম্পোজিশনের মধ্যে ভার্সিলিটিটা বেশি থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইন জিনিসটা মানুষ কিন্তু আসলে সত্যি কথা বলতে গানের কথা শুনে আর সুর শোনে। আমাকে বলা হয়েছে মানুষ নাকি কথা শোনার আগে গানের সুরটা শুনে দেখে, আগে সুরটা ওদের সাথে যায় নাকি, তারপর পরে চিন্তা করে কথাটা শুনবে নাকি শুনবে না। গানের লিরিক্স খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিরিক্স ছাড়া হয় না, আবার দেখা যাচ্ছে যে সুরও লাগে। আফটার অল ইটস লাইক কি বলে, সঙ্গীত আসে কোথা থেকে? সুর এন্ড গীত, রাইট? সঙ্গীত। হ্যাঁ, সো আগে ফার্স্টে সুরটা মানে সাধারণ মানুষ ফার্স্টই তো আগে কানে যায় ওইটাই। হ্যাঁ এটাই। আপনার ভাইয়া বলছিল নাকি মোটামুটি মিথের পিছে আপনিই মেইন, উনি কোনো কিছু নিতে যাচ্ছেন না, তো আপনি আমাদেরকে বলেন উনার পার্টটা কি? হ্যাঁ, ভাইয়ের পার্ট হচ্ছে গিয়ে আমার এখনই সবকিছু করে ফেলবে এরকম একটা ইচ্ছা। ভাইয়ার সবচেয়ে বড় পার্ট যেটা ছিল যে ভাইয়া আমাকে ঠিক রাখার চেষ্টা করছে। আচ্ছা, তারপরে আমাকে অনেক বেশি সময় দিয়েছে, এটা হচ্ছে তার সবচেয়ে বেশি বড় পার্ট যেটা। আচ্ছা, আর সুরের ক্ষেত্রে তো আর বিশাল বড় ইয়ে আছে। মানে মোট কথা মিচের পেছনে কোনো সিঙ্গেল কারো হাত, দুজনই। যদিও আপনার ভাইয়া বলছে যে আপনিই সব, উনি কিছু মানে জানেন না। বেসিক্যালি সব কম্পোজিশন গুলো সব আপনার। আরে এসব কথা বললে লাভটা হয় ভাইয়া নিজের। মনে করে ভাইয়া কত ভালো ছেলে, সব ক্রেডিট আরেক ভাইকে দিয়ে দিচ্ছে, কত ফ্যান বাড়বে। আমি কিন্তু মনে করি না, আমি কিন্তু উল্টা তাকে পচানি দিছি। আমরা বলছি যে সব দোষ আর কি আপনার উপর ছেড়ে দিয়ে সে ফুটে যাচ্ছে। হ্যাঁ, আমি দোষগুলা নিচ্ছি, সুনামগুলা ভাইয়াকে দিচ্ছি।
আহা, কিন্তু এখন- আপনার ভাইয়ের কি দুইটাই আপনাকে দিয়ে দিচ্ছে, বলছে না, না, দোষ না, হলো না, আপনার, এখন- সুনাম হলো আপনার। না না, এখন তো দেখা যাচ্ছে আপনি বেশি চালাকি করছেন। এখন আপনি পটানোর চেষ্টা করছেন যে না, দোষগুলো আমি নিচ্ছি, গুণগুলো ভাইয়ার। না, কারণ দোষগুলোর জন্য দায়িত্ব আমি রে ভাই। 1 ঘন্টা আগে কেউ বলে যে ভয়েস দিতে হবে। আমাদের ফোরামে অনেকে বলছিলেন যে অ্যালবাম কভারটা তাদের ভালো লাগে নাই, সো আবার অনেকে বলেছে যে না, খুবই জোস হয়েছে। তো অ্যালবাম কভারটা মানে আপনারা কি কোনো প্রফেশনাল আর্টিস্টদের দিয়ে করিয়েছেন নাকি আপনারা করেছেন নাকি? অ্যালবাম কভারটা শুধু আমার করা। আচ্ছা, কভারটা হচ্ছে খুব সিম্পল জিনিস, কিন্তু অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে। আহারে। এটা একটু খেয়াল করে দেখেন, একটা তানপুরার মধ্যে হেডফোন সেট করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর গিটারটাও তো কেমন একটু ভয়ঙ্কর লুকিং, সেই মানে গথ, হ্যাঁ, হ্যাঁ। লাইক গথ স্টাইল আছে এর মধ্যে। হ্যাঁ, এটাই। তো শেষ মোমেন্টে সময় ছিল না, তো আচ্ছা, কোনো মতে করে টরে জমা দিয়ে দিয়েছিলাম। তবে একটা জিনিস, একটা কমেন্ট যেটা সব জায়গা থেকে এসছে, সেটা হচ্ছে আমরা যতই ঘিজিবিজি করি বা যতই অ্যাবস্ট্রাক্ট করি, অন্তত আমাদের নামটা ঠিক মতো দেওয়া উচিত ছিল। কেন, মিথ তো পড়া যায়। হোয়াট ইউ মিন নামটা ঠিক মতো দেওয়া উচিত ছিল? মানে আমাদের অ্যালবামের কভার পেজ দেখে কেউ বুঝবে না যে ব্যান্ডের নাম। ডিপেন্ড করে, অবশ্য আমরা হয়তো আগে থেকে নামটাম জানি দেখে মিথটা একদম আমাদের মানে চোখে পড়েছে। লাফায় লাফায় আসতেছিল। সো যারা মিট জানে না, তারা দেখা যাবে যে ওই যে পেঁচায় সাদা এই রং দিয়ে মিট লেখা, হ্যাঁ। এটা মানুষ বুঝবেই না। এবং আমাকে ম্যাক্সিমাম মানুষ বলছে, ও চরম সুন্দর অ্যালবাম, নাম কি ব্যান্ডের? তো আরো মজা লাগছে, আমি যখন অনেককে নাম বলেছি যে ব্যান্ডের নাম মিট, তখন তারা আমাকে বলছে, ও ফ্রেন্ডশিপ, খুব ভালো নাম। মিথ থেকে ফ্রেন্ডশিপ। ওই যে হিন্দি আছে না, মিট মেরে। ও আল্লাহ, কি অবস্থা! এইখানে চলে গেছে এরা। কি করবে, এসব ফরেন নাম তো। পোলাপানদের নিয়ে কি করা যায় বলেন তো? এরা হিন্দি শুনতে শুনতে এরা তো এরা ইংলিশে ঢুকে না। হায়দার ভাইকে বলতে হবে এইগুলা নিয়ে একটা লিখতে, গান লিখতে, যে সব হিন্দি হ্যাঁ, সব। আমি হাজার ভাইকে আমি একটা থিম দিয়েছি। উনি বলেছেন এটার উপর গান করবেন। কি থিম? মানে আমাদের মিডিয়াতে যে সমস্যাটা, সেটা হয়েছে কি, এখন আমাদের এই যে আমার বন্ধুরা আছে, তাদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ার, অ্যাডিক্টেড না হলে মিউজিক হয় না। মানে you have to be high, you have to get high to do something হ্যাঁ, creative. হ্যাঁ, Yeah. এইটাই। মানে আমাকে ইভেন আমার একটা বন্ধু বলেছিল যে গাঁজা না খেলে সুর বাড়ায় না। আরে আল্লাহ। আমার দেখা মতো অনেক মিউজিশিয়ান নষ্ট হয়ে গেছে এই গাঁজাগুলো খেয়ে। আমার মনে হয় মিউজিকটাই শুধুমাত্র একটা অ্যাডিকশন, যেটা মানুষের হওয়া উচিত। জি, সেটাই। যারা মিউজিক করে, গাঁজা মদ এসব খেয়ে মিউজিক হয় না। কি করছেন নেক্সটে? ইনশাআল্লাহ মার্চে হয়তো একটা শো করার, মার্চে বা এপ্রিলে মেবি, আপনাদের সাথেই। আমাদের যে শোটা করার প্ল্যান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা। Oh, that would be নাইস। great. মানে ওইটা আমাদের ডেবিউ শো হবে আর কি। Yeah, that's gonna be awesome. আমরাও তাকিয়ে আছি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যদিও আমরা যেতে পারবো না। Well, আমরা যেতে পারবো না, বাট অবভিয়াসলি আমাদের মেম্বাররা হচ্ছে ছবি আপ করবে, আমরা তো অবশ্যই ফিডব্যাক পাবো, তাই না? আপনারা কি বাংলাদেশে এসেছেন কখনো? আমরা বাংলাদেশি বড় হইছি, তারপর মানে বাইরে পড়াশোনা করতে আসা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের কথা শুনে বাংলাদেশ চেনেন? আমাদের বাংলাদেশ চিনি মানে? এটা কি দাঁড়ায়? সবাই একই কোয়েশ্চেন জিজ্ঞেস করে যখনই আমেরিকা থেকে ফোন অপমান, আসে। এত বড় অপমান! না 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 না, না, আমি কোনো অপমান করছি না, আমি পোলাপেন.com খুব ভয় পাই। কোন সময় দেখা যাবে যে একটা উল্টা পাল্টা পোস্টার টাঙায় থুয়ে দিচ্ছে, আমি খুব বেশি ভয় পাই। না না না, আমরা আর্টিস্টদের খুবই রেসপেক্ট করি এবং আমরা চারদিক থেকে আমরা চাই যে মানে তাদের সর্বাত্মক ভাবে মানে সাহায্য করতে, এবং আমরা যে এই যে আমেরিকায় আছি, মানে আমরা স্টিল লাইক খুবই অ্যাপ্রিসিয়েট করি আপনাদের গান এবং আপনারা যে আমাদের সময় দিচ্ছেন। সো ভয় পাওয়ার কিছু নাই, বরং আরো বেশি রেগুলার হন ফোরামে, যাতে আমরা মানে আপনাদের আরো বেশি বেশি করে পাই। তো ভাইয়া, আমরা তাহলে এখানেই মানে র্যাপ আপ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এবং গুড লাক অন এভরিথিং। আর আদনান ভাইয়াকে বলবেন যে এত লজ্জা পাওয়ার কিছু নাই, তা না হলে আমি রুমাল গিফট করব। ঠিক আছে, বলে দিব জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা তাহলে খোদাহাফেজ। ওকে। মিত তো ওদের পরবর্তী অ্যালবামের কাজ শুরু করে দিয়েছে, এবং আপনারা যারা ফোরামে রেগুলার তারা নিশ্চয়ই দেখবেন যে ওখানে অদিত ভাইয়া একটি পোস্ট রেখেছেন আপনাদের সাজেশনের জন্য, যে আপনার কি ধরনের গান
নেক্সট অ্যালবামে প্রেফার করছেন? কারণ মিথের প্রথম অ্যালবামে 4টি ভিন্ন ধাঁচের গান ছিল। একটা হচ্ছে সমাধি, এক ধরনের আধারে জানালা, স্মৃতির শহর এবং মা। তো আপনারা ফোরামে যে বলতে পারেন কোন ধরনের গান, কোন ধাঁচের গান আপনারা প্রেফার করেন ওদের নেক্সট অ্যালবামে। আর আমরা যেটা গত কয়েক পর্ব মিস করেছি সেটা হলো আমাদের প্রমোশন সেকশন। তো আমরা আবারও আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের ডেমোগুলো নিয়ে প্রেজেন্ট করব আপনাদের কাছে। হ্যাঁ, যেই ব্যান্ডের কথা আমি মেনশন করতে চাই তাদের নাম হলো দ্য ডুমসডে এবং দ্য মেইন গাই। এটা কি দা না ডিএ? দা। এটা দা, নট দা। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আর হচ্ছে দ্য মেইন গাই, আই মিন যে হচ্ছে একাধারে ভোকালিস্ট, গিটারিস্ট, লিরিসিস্ট, কম্পোজার এই ব্যান্ডের। হিজ নেম ইজ শুভ্র অ্যান্ড হি ইজ অনলি 19 ইয়ার্স ওল্ড। অ্যামেজিং, রিয়েলি। আর হচ্ছে আপনি যদি ওদের গানগুলো যদি শোনেন, আমি সেদিন গানগুলো শুনছিলাম, জোছনা হত, অসহায়, তোমাকে ছাড়া, কিছু স্বপ্ন, গানগুলো ওয়েল অনেস্টলি লিরিক্সগুলো অতটা স্ট্রং না, বাট কম্পোজিশন খুবই 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 সুন্দর। মানে হি ইজ গট দ্য ট্যালেন্ট। এবং ওদের গানগুলো আমাদের প্রমোশন সেকশনে আছে। সো ইফ ইউ গাইস ওয়ান্না লিসেন, প্লিজ গো অ্যাহেড। তো চলেন তাদের গান শুনতে শুনতে বিদায়। অলরাইট দেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদাহাফেজ। একটু আগে আমি দেখেছি তোমার আলো আধারে, দু চোখ দেখেনি কিছুই তোমাকে ছাড়া, এমন চাইনি কিছুই তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া সেখানে বিষণ্ণ আবেগে, বিষণ্ণ কাটাকুটি, তোমাকে ছাড়া এখনই আমাকে হৃদয়ের সেই যন্ত্রণা, বেঁচে আছি আমি একা, শুধু একা, তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া।